শয়তানটাকে আজকে মারতে পারবো বলেই মনে হচ্ছে। এটা কি? নমস্কার, এখন স্টোরি টাইমে আজ আপনারা শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লজ অবলম্বনে উইস্টেরিয়া লজের রহস্য। আমাদের লাঞ্চের মাঝখানেই টেলিগ্রামটা এসে পৌঁছল। ক্ষিপ্র হাতে তার একটা উত্তরও লিখে দিয়েছিল হোমস, তবে ওর মুখ থেকে এ সম্পর্কে আর কোনো মন্তব্য শোনা যায়নি। তা সত্ত্বেও ব্যাপারটা যে ওকে বেশ ভাবিয়ে তুলছে সেটা ওর হাবভাবেই বুঝতে পারা যায়। লাঞ্চের পর তাপচুল্লির সামনে দাঁড়িয়ে ও বোধহয় ডাকে আসা এই জরুরি সংবাদটার কথাই ভাবছিল। মাঝে মাঝে চিরকুটটার দিকে তাকিয়েও দেখছিল বিরূপ দৃষ্টিতে। হঠাৎ মুখ থেকে জ্বলন্ত পাইপটা নাবিয়ে সোজাসুজি আমার দিকে ফিরে তাকালো ও দু চোখে কৌতুকের ঝিলিক। ওয়াটসন, তোমাকে তো আমরা একজন বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি বলেই গণ্য করি। আচ্ছা, এই অদ্ভুত কথাটার ব্যাখ্যা তুমি কিভাবে করবে? কেন? অবিশ্বাস্য বা আশ্চর্যজনক? হোমস মৃদু মাথা নাড়ল। এর গোপন ইঙ্গিতটাই তুমি ঠিকমতো ধরতে পারলে না। শব্দটার গায়ে একটা অশুভ গন্ধ সূক্ষ্মভাবে জড়িয়ে আছে। সাধারণত কোনো অমঙ্গলসূচক বা বিয়োগান্তক ঘটনার বর্ণনা এই বিশ্লেষণটার মাধ্যমেই কিন্তু করা হয়। ওর সঙ্গে ভাষাতত্ত্বের আলোচনা সভায় এড়িয়ে গিয়ে প্রশ্ন করলাম, আসল খবরটা কি? হোমস টেলিগ্রামটা হাতে নিয়ে পড়তে শুরু করল। মিস্টার হোমস, সম্প্রতি আমি একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা লাভ করেছি। সেই বিষয়ে আপনার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই। অনুগ্রহ করে যদি একটু সময় দেন, সবিশেষ বাধিত হব। স্কট ইকলস, চার্নিং ক্রস। পুরুষ না মহিলা? অবশ্যই পুরুষ। হোমসের কণ্ঠে দৃঢ়তার সুর। কোনো মহিলাই এভাবে আমার উত্তরের ডাকমাশুল অগ্রিম গুণে দিয়ে টেলিগ্রাম পাঠাবে না। তার বদলে তারা নিজেরাই সশরীরে উপস্থিত হবে। তুমি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করবে? তুমি তো জানোই ওয়াটসন যে এখন আমার দিনগুলো কীরকম বৈচিত্র্যহীন আলস্যের মধ্যে দিয়ে কাটছে। তবে আমার এই মগজটা অনেকটা রেসিং কারের মতো, সারাক্ষণ দুরন্ত বেগে সক্রিয় থাকতে চায়। বর্তমানের এই ক্লান্তিকর একঘেয়েমির হাত থেকে মস্তিষ্কটাকে বাঁচিয়ে রাখতে হলে এর কিছু বিধিসম্মত খোরাকের দরকার। আর সেই জন্যে যত সামান্যই হোক না কেন, আমি এই সমস্যাটার মধ্যে মাথা না গলিয়ে পারছি না। তবে আমার যদি কোনো ভুল না হয় তাহলে বোধহয় আমাদের মক্কেল খুব শিগগিরই এখানে পৌঁছাচ্ছেন, কারণ আমরা বোধহয় আমাদের মক্কেলের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কে, তুমি পাচ্ছ না? বাইরের সিঁড়িতে অপরিচিত ব্যক্তির জুতোর আওয়াজ এবার আমার কানেও ভেসে এলো। পরমুহূর্তে যে দীর্ঘকায় ভদ্রলোক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন তাকে দেখে বেশ সম্ভ্রান্ত গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয়। তার সোনার ফ্রেমের চশমাটির মধ্যেও অকপট আভিজাত্যের ছাপ। তবে কোনো কারণে সম্প্রতি তিনি যে বড় বেশি বিচলিত হয়ে পড়েছেন সেটাও তার ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। হোমসের ইঙ্গিতে একটা চেয়ার টেনে বসতে বসতে সোজাসুজি মূল বক্তব্যে চলে এলেন আগন্তুক। সম্প্রতি আমি একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম মিস্টার হোমস। অন্য কারো জীবনে এ ধরনের অভিজ্ঞতা কখনো হয়েছে কিনা বলতে পারি না। তাছাড়া ব্যাপারটা খুব বিরক্তিজনক এবং অবমাননাকরও বটে। আমি এর একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা পেতে চাই। খানিকটা ক্ষোভ মিশ্রিত ঝাঁঝের সঙ্গেই বক্তব্যটা শেষ করলেন ভদ্রলোক। হোমসের দুচোখে অনুসন্ধানী আলো। মিস্টার ইকলস,
প্রথমেই আমার একটা প্রশ্নের জবাব দিন। আচ্ছা, এই ব্যাপারে আপনি আগে আমার কাছেই কেন আসলেন? আমার মনে হলো বিষয়টা ঠিক পুলিশের এখতিয়ারভুক্ত নয়। আবার ঘটনাটা এমনই যে সমস্ত শোনার পর আপনি স্বীকার করতে বাধ্য হবেন, এর একটা যথাবিহিত ব্যবস্থা না করে এমনিতে ছেড়ে দেওয়া যায় না। যদিও শখের গোয়েন্দাদের উপর আমার বিশেষ ভক্তি শ্রদ্ধা নেই, তবে আপনার কথা স্বতন্ত্র। শার্লক হোমসের নাম সকলের কাছেই সুপরিচিত। আপনার এই বক্তব্যটা না হয় বোঝা গেল। হোমসের কণ্ঠে সহজাত রহস্যের আমেজ। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমার এখানে আসাটাই যদি মনস্থির করে থাকেন আপনি, তাহলে সেই ব্যাপারে এত দেরি করলেন কেন? তার মানে? হোমস আর চোখে দেওয়াল ঘড়িটা দেখে নিল। এখন 2:15। আপনার টেলিগ্রাম আমার কাছে এসে পৌঁছেছে ঠিক বেলা 1টায়। কিন্তু আপনার বর্তমান চেহারা দেখে মনে হচ্ছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আপনার এই দুর্ভাগ্যের শুরু হয়েছে। কি ঠিক বললাম তো? আগন্তুক ভদ্রলোক এবার যেন নিজের সম্পর্কে কিছুটা সচেতন হয়ে উঠলেন। অপ্রস্তুত ভঙ্গিতে অবিন্যস্ত মাথার চুলে হাত বোলালেন একবার। সকালে দাড়িটাও যে কামানো হয়নি সে কথাও বোধহয় তার মনে পড়ল। আপনি খুবই খাঁটি কথা বলেছেন মিস্টার হোমস। সত্যি বলতে কি, সকালে ঘুম ভাঙার পর আমি আর এক মুহূর্ত নিজের বিষয়ে চিন্তা করার অবসর পাইনি। ওই রকম একটা বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেই নিজেকে ধন্য মনে হয়েছিল। তবে আপনার এখানে আসার আগে আমাকে আরো কয়েক জায়গায় খোঁজ খবর নিতে হলো। প্রথমে গেলাম হাউস এজেন্টের অফিসে। শুনলাম মিস্টার গার্সিয়া নিয়ম মতোই মাসের পর মাস ভাড়া মিটিয়ে যাচ্ছেন। উইস্টেরিয়া লজ সম্পর্কে তাঁদের কোনো অভিযোগ নেই। মৃদু হেসে হোমস ভদ্রলোকের উদ্বেলিত বাক্যস্রোতে বাধা দিল। দাঁড়ান দাঁড়ান, আপনার স্বভাব দেখছি অনেকটা আমার বন্ধু ডাক্তার ওয়াটসনের মতোই। কাহিনীর সূত্রপাতটা কিছুতেই গুছিয়ে বলতে পারছেন না। আচ্ছা, প্লিজ গল্পের একেবারে প্রথম থেকেই আপনি কিন্তু শুরু করবেন, হ্যাঁ, যাতে ঘটনাবলীর কোনো যোগসূত্র মিস না হয়, ঠিকভাবে ব্যাপারটা বুঝতে পারি। সেই সঙ্গে আপনার বর্তমান যে বিধ্বস্ত অবস্থা সেটারও একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমার চাই। আমাদের মক্কেল বিষাদ মলিন দৃষ্টিতে আরেকবার তার নিজের সর্বাঙ্গ জরিপ করে নিলেন। সত্যি মিস্টার হোমস, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পড়তে হবে সে কথা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। এবং আমার কাহিনীটা আদ্যপ্রান্ত শোনার পর আপনি নিশ্চয় আমাকে ক্ষমা করার সপক্ষে একটা জোরালো যুক্তি খাড়া করতে পারবেন। তবে কাহিনী শুরু করার মুখেই আবার থেমে যেতে হলো আগন্তুককে। ভেজানো দরজা ঠেলে গৃহকর্ত্রী মিসেস হাডসন মুখ বাড়ালেন। তার পেছনে দুজন জাঁদরেল চেহারার পুলিশ অফিসার। তাদের মধ্যে একজন আমাদের বিশেষ পরিচিত, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর গ্রেগসন। গ্রেগসনই তার বন্ধুর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোক সারে থানার ইন্সপেক্টর, নাম মিস্টার বেয়ন্স। অনেকক্ষণ থেকে আমরা দুজনে বিশেষ একজনের খোঁজে ঘুরে বেড়াচ্ছি মিস্টার হোমস, আর সেই সুবাদে আপনার এখানে আমাদের আগমন। আপনি তো মিস্টার স্কট একলস, এই অঞ্চলে পপহ্যাম হাউসে থাকেন, তাই না? কথা বলতে বলতে ইন্সপেক্টর বেয়ন্স তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুক ভদ্রলোকের দিকে ফিরে তাকালেন। মাথা নেড়ে সায় দিলেন আগন্তুক। হ্যাঁ, আমি সকাল থেকে আপনার খোঁজ করছি। আপনারা নিশ্চয়ই পোস্ট অফিস থেকেই আমার ঠিকানা জানতে পারলেন। ঠিকই ধরেছেন দেখছি। চার্নিং ক্রস পোস্ট অফিসেই ভদ্রলোকে পাঠানো মেসেজটার সন্ধান পেলাম, আর সেই সূত্রে এখানে এসেছি। কিন্তু আমাকেই বা খুঁজে বেড়াচ্ছেন কেন? আপনারা কি চান? ভদ্রলোকের কণ্ঠে সংশয়ের ছোঁয়া। আমরা আপনার একটা বিবৃতি চাই মিস্টার অ্যাকলস, যার সাহায্যে মিস্টার গার্সিয়া হত্যার রহস্যে হয়তো কোনো হদিশ পাওয়া যাবে।
বিদ্যুৎ স্পৃষ্টের মতোই চমকে উঠলেন আমাদের মক্কেল। তার দু চোখে অকপট বিস্ময়ের চিহ্ন। কি বললেন? ভদ্রলোক মারা গেছেন, খুন হয়েছেন? হ্যাঁ, গতকাল রাত্রে। সত্যি কি তাকে কেউ খুন করেছে? কোনো দুর্ঘটনা নয় তো? না, নিঃসন্দেহে খুনি এটা। হায় ভগবান, কি নিদারুণ দুঃসংবাদ। আচ্ছা, আপনারা কি এ ব্যাপারে আমায় কোনো রকম সন্দেহ করছেন? মৃত ব্যক্তির পকেটে আপনার একটা চিঠি পাওয়া গেছে। সেই চিঠি সূত্র ধরে জানতে পারলাম গত সন্ধ্যায় মিস্টার গার্শের বাড়িতে আপনি অতিথি হিসেবে হাজির থাকবেন। হ্যাঁ, আর আমি সেখানে গিয়েও ছিলাম। আপনি তাহলে সত্যি সেখানে ছিলেন? অভ্যস্ত হাতে নোট বই বের করলেন গ্রেগসন। হোমস তাকে থামিয়ে দিল। গ্রেগসন, এখনই এত ব্যস্ত হয়ে পড়ো না। তুমি শুধু এই ভদ্রলোকের একটা বিবৃতি চাও, তাই তো? সেই সঙ্গে আমি একটা কথা জানিয়ে দিতে চাই যে এখন থেকে মিস্টার অ্যাকলস যা বলবে সেটা তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে ব্যবহৃত হবে। দেখো, তোমাদের আবির্ভাবের আগে মিস্টার একলস তো আমাকে সেই বৃত্তান্তই শোনাবার জন্যে প্রস্তুত হচ্ছিলেন। ওয়াটসন, তুমি বরং ভদ্রলোকের জন্যে পেগ দুয়েক নির্জলা ব্র্যান্ডি নিয়ে এসো। তাতে হয়তো উনি কিছুটা সুস্থ বোধ করবেন। হোমস এবার ভরসা দেওয়ার দৃষ্টিতে ওর মক্কেলের দিকে ফিরে তাকালো। আপনার চিন্তার কোনো কারণ নেই মিস্টার একলস। আপনি আমার কাছে যা বলতে এসেছিলেন এখনও নির্ভয়ে সেটা বলতে পারেন। ব্র্যান্ডিতে গোটা দুয়েক বড় করে চুমুক দেওয়ার পর ভদ্রলোক যেন কিছুটা শক্তি ফিরে পেলেন। তারপর সন্নিগ্ধ দৃষ্টিতে ইন্সপেক্টর দুজনকে একবার দেখে নিয়ে নিজের কাহিনী শুরু করলেন। আমি একজন বিপত্নিক। আমার কোনো সন্তান সন্ততিও নেই। তবে সামাজিক মানুষ হিসেবে আমার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক। অবসরপ্রাপ্ত সরকারি অফিসার মিস্টার মেলভিন তাঁদেরই একজন। হপ্তা দুয়েক আগে কেনসিংটনে মেলভিনের বাড়িতেই গার্সিয়া নামে এই যুবকটির সঙ্গে আমার পরিচয় হয়। মিস্টার গার্সিয়া যাতে স্পেনীয় দূতাবাসের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে জানতে পারলাম। ভদ্রলোক ইংরেজি ভাষাটাও বেশ রপ্ত করে নিয়েছেন। তাছাড়া দেখতে শুনতেও অতিশয় সুদর্শন। নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও মিস্টার গার্সিয়ার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল। মনে হলো আগ্রহটা যেন ওর তরফ থেকেই বেশি। প্রথম আলাপের দিন দুয়েক বাদে আমরা আবার লিয়ের এক রেস্তোরাঁয় মিলিত হলাম। গল্প গুজবে বেশ কিছুটা সময় কাটলো আমাদের। সেখানেই মিস্টার গার্সিয়া তার বাসায় আমাকে নিমন্ত্রণ করে বসলেন। সেই নিমন্ত্রণ রক্ষার উদ্দেশ্যেই গত সন্ধে আমাকে উইস্টেরিয়া লজে যেতে হয়েছিল। গার্সিয়া তার বাসস্থানের বিবরণ আগেই আমাকে জানিয়ে রেখেছিলেন। একজন মাত্র বিশ্বস্ত ভৃত্য সব কিছুর দেখাশোনা করে। লোকটি তাঁরই স্বজাতীয় এবং অল্প স্বল্প ইংরেজিও বলতে পারে। আর আছে একজন পাচক। বিদেশ পরিভ্রমণকালেই তিনি এর সন্ধান পান। রাঁধুনি হিসেবে লোকটা খুবই দক্ষ। নিজের বাসাবাড়ি সম্পর্কেও গার্সিয়ার মুখ থেকে একটা মন্তব্য শুনেছিলাম। এমন অদ্ভুত ধরনের বাড়ি নাকি আজকাল সচরাচর দেখাই যায় না। এ বিষয়ে ভদ্রলোকের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। অস্বাভাবিক বলতে যদি কিছু থাকে তবে এই বাড়িটা হচ্ছে তার প্রকৃষ্ট নিদর্শন। নির্দিষ্ট সময়ে আমি উইস্টেরিয়া লজে এসে পৌঁছলাম। সাবেক আমলের বড় বাড়ি, তবে মেরামতের অভাবে এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা। এমনকি রোদে জলে পোড় খাওয়া বদ্ধ দরজা সংলগ্ন কলিং বেলের বোতামে আঙ্গুলের চাপ দেওয়ার আগেও আমার মনটা কেমন দ্বিধাগ্রস্ত হয়ে উঠল। এত অল্প পরিচয়ে কারোর বাড়িতে এভাবে অতিথি হয়ে আসাটা বুদ্ধিমানের কাজ কিনা
সে বিষয়েও আর একবার ভাবনা চিন্তা শুরু করলাম। কিন্তু তখন আর অন্য কোনো উপায় নেই। বেলে হাত দিতে না দিতেই স্বয়ং গৃহস্বামী একেবারে দরজা খুলে সামনে এসে দাঁড়ালেন। রীতিমতো অভ্যর্থনা সহকারে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেলেন মিস্টার গার্সিয়া। তারপরে এক গুমরামুখ ভৃত্যের হাতে আমার তদারকির ভার অর্পণ করা হলো। আমার জন্য যে ঘরটা নির্দিষ্ট ছিল, প্রথমে আমাকে সেই ঘরেই নিয়ে গেল লোকটা। কিন্তু সামগ্রিকভাবে সেখানকার পরিবেশটা তেমন প্রাণবন্ত বোধ হলো না। ডিনারের টেবিলেও সেই একঘেয়ে প্রাণহীনতার পুনরাবৃত্তি। ভদ্রলোক অবশ্য প্রথাগত ভঙ্গিতে মাঝে মধ্যে দু চারটে প্রাসঙ্গিক আলোচনার সূত্রপাত করছিলেন, কিন্তু সেগুলো এমন সঙ্গতিহীন ও অবান্তর যে আমি তার আচরণে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। এমনকি মাঝে মধ্যে এই কথাও মনে হচ্ছিল যে ডিনারের পর হঠাৎ কোনো কাজের অজুহাতে মানে এখান থেকে সরে পড়ি। এই প্রসঙ্গে আরো একটা ঘটনার কথা এখন মনে পড়ছে। সেটা আপনাদের বর্তমান তদন্তের ব্যাপারে হয়তো কোনো কাজে লাগতে পারে, যদিও এর গুরুত্বটা তখন সম্পূর্ণ ভেবে দেখিনি। ডিনারের প্রায় শেষাশেষি ওই ভৃত্যটি তার মনিবের হাতে কি একটা কাগজ গুঁজে দিল। 2 লাইনের কোনো চিঠি হওয়াই সম্ভব। সেটার দিকে তাকিয়ে মিস্টার গার্সিয়া যেন আরো বেশি বিমর্ষ হয়ে পড়লেন। এতক্ষণ তার মধ্যে যে অসহায় বিব্রত ভাবটা চাপা ছিল, সেটাই এবার প্রকাশ্যে নিজের জায়গা দখল করে নিল। আমার সঙ্গে প্রাসঙ্গিক গল্প গুজব সম্পূর্ণ বন্ধ করে একটা সিগারেট ধরিয়ে চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে রইলেন। তখন তার মুখটাও খুব চিন্তান্বিত দেখাচ্ছিল। তবে ওই চিরকুটটার বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য করেননি। রাত 11টায় যখন শুতে গেলাম, তখন বেশ কিছুটা স্বাচ্ছন্দ্যই অনুভব করলাম মনে মনে। খানিকক্ষণ বাদে গৃহস্বামীর ডাকেই আবার দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। ইতিমধ্যে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম বিছানায়। গার্সিয়া জানতে চাইলেন এইমাত্র আমি বেল বাজিয়েছি কিনা। আমি না বলায় তিনি একটু বিব্রত বোধ করলেন এবং রাত 1টায় আমাকে এইভাবে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিলেন। আমিও আর কথা না বাড়িয়ে ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। একটু থেমে দম নিলেন মিস্টার এগলস। এর পরের ঘটনাবলী হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন বেলা বেশ গড়িয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা। মনে মনে রীতিমতো বিরক্ত হলাম। চাকরটাকে পাই পাই করে বলে দিয়েছিলাম যে আমাকে যেন 8টার সময় ডেকে দেয়। ব্যাপারটা আমার কাছে খুবই গোলমেলে ঠেকল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে এসে ঘন্টি টিপলাম, কিন্তু কারুর কোনো সাড়া শব্দ পেলাম না। বার 2-3 ঘন্টি বাজানোর পরেও যখন কেউ এসে পৌঁছলো না, তখন ভাবলাম নিশ্চয়ই কোথাও বৈদ্যুতিক যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে গেছে। আর দেরি না করে পোশাক পরে বাইরে বেরিয়ে এলাম। আমার তখনকার মেজাজটার কথাও আপনি চিন্তা করে নিতে পারেন। একটা অবরুদ্ধ ঝড়ই যেন বুকের ভেতর তোলপাড় করছে, কিন্তু বাইরে এসেও কারোর দেখা সাক্ষাৎ পাওয়া গেল না। নাম ধরে চিৎকার করেও ফল হলো না কিছু। তখন আমি একে একে সব ঘরগুলো ঘুরে বেড়ালাম, কেউ কোথাও নেই। অবশেষে বিমূঢ় চিত্তে গৃহস্বামীর ঘরের দিকে এগিয়ে গেলাম। মিস্টার গার্সিয়া কোন ঘরে রাত্রিবাস করেন গতকালই আমাকে তা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু তাঁর ঘরে নক করেও কোনো প্রত্যুত্তর পেলাম না। অতঃপর হাতল ঘুরিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। সে ঘরটাও বিলকুল ফাঁকা। খাটের ওপর শয্যাটাও পরিপাটি ভাবে বিছানো। গতরাত্রে সেখানে কেউ শুয়েছে বলে মনে হলো না। অন্য সকলের মতো
স্বয়ং গৃহস্বামীও হাওয়ায় মিলিয়ে গেছেন। বিদেশি ভৃত্য, বিদেশি পাচক, সবই যেন এক রাতের মায়া। এইখানেই আমার উইস্টেরিয়া লজের রহস্যময় অভিজ্ঞতার পরিসমাপ্তি। হোমস বেশ মনোযোগ সহকারে এই সব কিছু চুপচাপ শুনে যাচ্ছিল। এবার অল্প নড়ে চড়ে বসল। আপনার অভিজ্ঞতা সত্যি ভীষণ অদ্ভুত। এরপর আপনি কি করলেন? প্রথমে আমার মেজাজটা সাংঘাতিক চড়ে গিয়েছিল। ভাবলাম আমার সঙ্গে হয়তো কোনো সস্তা ধরনের রসিকতা করা হচ্ছে। আমি আর কাল বিলম্ব না করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যাবার পথে স্থানীয় হাউস এজেন্ট অ্যালেন ব্রাদার্সেও খোঁজ নিলাম একবার। সেখানে শুনলাম উইস্টেরিয়া লজটি ওদের তত্ত্বাবধানেই আছে। সম্প্রতি মিস্টার গার্সিয়া নামে এক স্পেনীয় যুবক সেটা ভাড়া নিয়েছেন। প্রাথমিক রাগের ঝাঁঝটা একটু স্তিমিত হলে সব ব্যাপারটা আরেকবার মনে মনে পর্যালোচনা করলাম। আমার সঙ্গে কেবলমাত্র রসিকতা করার উদ্দেশ্যে নিশ্চয়ই এই রহস্যময় নাটক অনুষ্ঠিত হয়নি। এর পেছনে নিগূঢ় কোনো কারণ বর্তমান থাকতে পারে। ভদ্রলোক হয়তো এইভাবে বাড়ি ভাড়াটা ফাঁকি দিতে চেয়েছেন। কিন্তু মিস্টার গার্সিয়া যে পুরো মাসের ভাড়া অগ্রিম দিয়ে গেছেন, কথায় কথায় সেটাও জানতে পারলাম হাউস এজেন্টের কাছ থেকে। সেখান থেকে বেরিয়ে সোজা স্প্যানিশ দূতাবাসে হাজির হলাম। তাঁরা কেউ মিস্টার গার্সিয়াকে চেনেন না বলে জানালেন। এরপর গেলাম আমার বন্ধু মেলভিনের বাড়ি। ওর ওখানেই যুবকটির সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল। কিন্তু বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারলাম আমার চেয়েও গার্সিয়াকে ও কম চেনে। মিস্টার হোমস, বন্ধুর বাসা থেকে বিদায় নিয়ে শেষ ভরসা হিসেবে আপনার কাছেই তার পাঠালাম, এবং আপনার উত্তর পেয়েই আমি এখানে হাজির হয়েছি। এখন মিস্টার ইন্সপেক্টর গার্সিয়ার যে শোচনীয় পরিণতির কথা বলছেন সে বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞ। আমার এই কাহিনীর মধ্যে এক তিল মিথ্যে নেই। তাছাড়া সরকারি আইনকেও আমি সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত। ধন্যবাদ মিস্টার অ্যাকেলস। মনে হয় আপনি যথার্থ সত্যি কথাই বলেছেন, কারণ আমরা অনুসন্ধান সূত্রে যে তথ্য অবগত হয়েছি আপনার বক্তব্যের সঙ্গে বহুলাংশে তার মিল আছে। এমনকি ডিনারের সময় যে চিরকুটটার কথা বলেছেন সেটাও আমরা তাপচল্লির থেকে অর্ধদগ্ধ অবস্থা খুঁজে পেয়েছি। চুলির আঁচটা নিশ্চয়ই তখন কমে এসেছিল, তাই কাগজটার সামান্য একটা ধার শুধু নষ্ট হয়েছে, বাকি অক্ষত থেকে গেছে। ভেতরের বিষয়বস্তুটা পরিষ্কার পড়া যাচ্ছে। তাহলে আপনারা বলতে চান যে সারা বাড়িটাই আপনারা তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন, তাই তো? হ্যাঁ, নিশ্চয়। তবে চিরকুটটা ছাড়া আর কোনো প্রয়োজনীয় কাগজপত্রের হদিশ কিন্তু পায়নি। সযত্নে পকেট থেকে চিরকুটটা বের করলেন ইন্সপেক্টর। চিঠির কাগজটা আমি খতিয়ে পরীক্ষা করে দেখেছি, এর মধ্যে কোম্পানির কিন্তু কোনো জলছাপ নেই। একটা বড় লেটার প্যাডের শিখিয়া অংশ সরু কাঁচি দিয়ে কেটে নিয়ে পেন্সিলের সাহায্যে এই নোট লেখা হয়েছে। তবে এর আভ্যন্তরীণ বক্তব্যটা কিন্তু ভারী অদ্ভুত। কাগজটা আলোর সামনে মেলে ধরে হোমসকে পড়ে শোনালেন বেয়ন্স। আমাদের নিজস্ব রং সবুজ আর সাদা। সবুজে খুলবে, সাদায় বন্ধ হবে। প্রধান সিঁড়ি বেয়ে সোজা 7 তলায়, ডান দিকে বারান্দা। হস্তাক্ষরটা নিঃসন্দেহে কোনো মহিলার। হোমসের দিকে চোখ তুলে বেয়ন্স মন্তব্য করলেন, ঠিকানাটা অন্য পেন্সিলে লেখা। এটা অপর কেউ লিখে থাকতে পারে। তাহলে এই রহস্যের অন্তরালে একজন মহিলাও যে বিরাজ করছেন তাতে কিন্তু কোনো ভুল নেই। মিস্টার একেলস তার চেয়ারে নড়ে চড়ে বসলেন। আপনারা যে চিরকুটটা খুঁজে পেয়েছেন তার জন্য আমি খুবই আনন্দিত। এর ফলে আমার বক্তব্যের সত্যাসত্য যাচাই করে নেবার একটা সুযোগ পাওয়া যাবে। কিন্তু মিস্টার গার্সিয়া বা তার লোকজনের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে এখনো তো কিছু জানতে পারলাম না। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন গ্রেগসন। আজ ভোরে এই বিদেশি ভদ্রলোককে
তার বাসার থেকে মাইলখানেক তফাতে নিহত অবস্থা পাওয়া গেছে। কোনো ভারী মুগুর বা ওই জাতীয় কিছু দিয়ে পেছন থেকে সজোরে আঘাত করা হয়েছিল। খুলিটা প্রায় গুড়িয়ে গেছে বলেই বলা চলে। ভদ্রলোক মারা যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ আঘাতের ধারা অব্যাহত ছিল। হত্যাকারী যে ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছিল এটা তার প্রকৃষ্ট প্রমাণ। তবে অকুস্থলের কাছাকাছি কোনো পায়ের ছাপ বা অন্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি। খুনের উদ্দেশ্যটা কি? ডাকাতি? না, তারও কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সমস্ত ব্যাপারটাই খুবই দুঃখজনক, মর্মান্তিক। বিষাদ ভারাতুর কণ্ঠে মন্তব্য করলেন একেলস। তাছাড়া আমার পক্ষেও এই পরিস্থিতিটা বেশ অস্বস্তিদায়ক। কিভাবে যে এমন একটা ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললাম। মৃতের বুক পকেট থেকে একমাত্র আপনার লেখা একটা চিঠি পাওয়া গেছে। তার সাহায্যে আমরা নিহত ব্যক্তির নাম ঠিকানার সন্ধান পেয়েছি। ভিক্টোরিয়া লজে আপনার আসবার কথাটাও কিন্তু চিঠিতেই লেখা ছিল, কিন্তু আমরা গিয়ে সেখানে কাউকে দেখতে পেলাম না। তখনই ইন্সপেক্টর গ্রেগসনকে ফোনে সব ঘটনার কথা জানিয়ে আপনার সন্ধান নিতে বললাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে গ্রেগসন মন্তব্য করলেন, আমার মনে হয় সমস্ত বিষয়টা আইনমাফিক নথিভুক্ত হওয়াই ভালো। মিস্টার একেলস, যদি অনুগ্রহ করে আমাদের সঙ্গে পুলিশের হেডকোয়ার্টারে আসেন তবে আপনার রহস্যময় বিবৃতিটা ডায়েরিতে লিখে নিতে পারি। হ্যাঁ, নিশ্চয়, চলুন, আমি আপনাদের সঙ্গেই যাচ্ছি। তবে আমি মিস্টার হোমসের সাহায্য প্রার্থী। খরচের জন্য চিন্তার কোনো কারণ নেই। মিস্টার হোমস যদি আমার হয়ে এই তদন্তের ভার গ্রহণ করেন। আমার বন্ধু ইন্সপেক্টর বেয়ন্সের দিকে ফিরে তাকালো। আচ্ছা মিস্টার বেয়ন্স, আমি যদি মিস্টার একেলসের তরফ থেকে এই যে রহস্যটার সত্য উদ্ঘাটনের ভার নেই, তাহলে আপনার দিক থেকে নিশ্চয়ই কোনো আপত্তি নেই। এ তো আমার মস্ত বড় সৌভাগ্য। তো আপনি সারা বাড়িটাই আতিপাতি করে খুঁজে দেখেছেন। কোনো বিশেষ কিছু কি আপনার দৃষ্টি আকর্ষণ করেছে? তাছাড়া ঠিক কখনই বা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়? রাত 1টা থেকে যে ভদ্রলোক ওখানে মৃত অবস্থায় পড়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ওই সময় বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়ে যায়। মৃত্যুটা খুব সম্ভবত তা ঠিক আগেই ঘটেছে। কিন্তু মিস্টার বেয়ন্স, এ অসম্ভব। ভদ্রলোক যে একটাই আমার দরজায় নক করেছিলেন এ কথা আমি শপথ করে বলতে পারি। দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন মিস্টার একেলস। হোমসের ঠোঁটের ফাঁকে মৃদু হাসি ফুটে উঠল। ব্যাপারটা আশ্চর্যের হতে পারে, তবে অসম্ভব নয়। আপনি কি কোনো আলো দেখতে পেয়েছেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মামলাটা কিন্তু ততটা জটিল নয়, তবে এর মধ্যে কতকগুলো অদ্ভুত বিশেষত্বও আছে, আর এ বিষয়ে আরও ভালো করে না জানা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে চাই না। ও হ্যাঁ, ভালো কথা, উইস্টেরিয়া লজে আর কি আপনার নজরে পড়েছে সে বিষয়ে কিছু বললেন না তো? দেখুন, সামান্য দু একটা অদ্ভুত নিদর্শন আমরা খুঁজে পেয়েছি। হেড অফিসের কাজ ছেড়ে আমি তো 3:30 ফিরবো, তো আপনি তখন আমার সঙ্গে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। সে ব্যাপারে আপনার মতামতটাও সেইভাবে জেনে নেওয়া যাবে। অতিথিরা বিদায় নেওয়ার পর হোমস টেবিল থেকে লেটার প্যাডটা টেনে নিয়ে 2 লাইনের কি একটা মেসেজ লিখল। তারপর মিসেস হাডসনকে দিয়ে সেটা টেলিগ্রাম করতে পাঠিয়ে দিল। ফিরে এসে হোমস আবার নিজের চেয়ারেই বসে রইল চুপচাপ। ওর 2 ভ্রুর মাঝে এখন অস্থির কুঞ্চন, চোখে গভীর চিন্তার ছায়া, সেই সঙ্গে লম্বা চুরুটেও টান দিচ্ছে ঘন ঘন। হোমসের এ মূর্তি আমার অতি সুপরিচিত। মনে মনে কোনো কিছুর বিচার বিশ্লেষণ করতে বসলে ওর মধ্যে এই লক্ষণগুলোই প্রকট হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ নীরবতার পর মুখ খুলল হোমস। ওয়াটসন, তুমি তো আগাগোড়া সমস্ত বৃত্তান্তটাই মুখ বুঝে শুনে গেলে। এ বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? একটু গুছিয়ে আমায় বলো দেখি। মিস্টার একেলসের কাহিনীটা আমার কাছে গোলক ধাঁধার মতোই ঠেকছে। তা ঠেকুক, কিন্তু এই খুনটা?
ভৃত্য দুজনের অন্তর্ধানের পর বিষয়টা অনুমান করে নেওয়া শক্ত নয়। সম্ভবত ওরাই প্রকৃত অপরাধী। হ্যাঁ, সাধারণভাবে এইরকমই একটা সিদ্ধান্তের কথাই অবশ্য সবার আগে মনে আসে। তবে এ সম্বন্ধে আরও কিছু চিন্তাভাবনার অবকাশ রয়েছে। ধরো, ওই ভৃত্য দুজনই যদি এই অপকীর্তির প্রধান নায়ক হয়, তাহলে এমন একটা দিন তারা কেন নির্বাচন করবে যেদিন গৃহে একজন গণ্যমান্য অতিথি হাজির হচ্ছেন? সেটা নিশ্চয়ই তাদের কাজ হাসিলের পক্ষে খুব একটা সুবিধাজনক অবস্থা হবে না। অন্য যে কোনো সময়ই তো অভিষ্ট শিকারকে তারা হাতের মুঠোয় পেতে পারত। তবে আমাদের এই মানিক জোর গা ঢাকাই বা দেবে কেন? হ্যাঁ, এইটা খুব খাঁটি প্রশ্ন। রাতারাতি তারা দুজনে বেপাত্তাই বা হতে যাবে কেন? তার ওপর আমাদের মক্কেল মিস্টার একেলসের অভিজ্ঞতাটাও রীতিমতো বিস্ময়কর। আচ্ছা, তুমি কি মনে করো ওয়াটসন, যে এই দুটো রহস্যময় ঘটনাকে এক সূত্রে গেঁথে তোলা মানুষের পক্ষে একেবারেই সাধ্যাতীত? যদি এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র থেকে থাকে, তবে অদ্ভুত বার্তাবাহী এই রহস্যময় চিরকুটটাও কিন্তু সেটার মধ্যেই পড়ে। আপাতত প্রয়োজনের তাগিদে ধরে নেওয়া যাক যে এই তিনটে ঘটনাই একই কাহিনীর বিভিন্ন সুতোর দড়ি। এখন সব সুতোগুলোকে এক জায়গায় করতে হবে। দেখো, এখন পরবর্তী ঘটনাবলী যদি এই অনুমানের সঙ্গে খাপ খেয়ে যায়, তখন এই অনুমানটাই নির্দ্বিধায় আমি স্বতঃসিদ্ধ বলে মনে করতে পারব। কিন্তু আমাদের অনুমান নির্ভর কাহিনীটাই বা কি? হোমসর দীঘল শরীরটা আরাম কেদারায় এলিয়ে দিল। তীক্ষ্ণ উজ্জ্বল চোখ দুটো অর্ধমুদ্রিত। তুমি নিশ্চয়ই স্বীকার করবে ওয়াটসন যে মিস্টার একেলসের ঘটনাটা কোনো হাসি ঠাট্টার ব্যাপার নয়। পরবর্তী তথ্যাবলী কিন্তু সেই সাক্ষ্যই দিচ্ছে। ওই রহস্যময় ঘটনার সঙ্গে নিশ্চয়ই এই রোমহর্ষক খুনটারও একটা গাঢ় যোগাযোগ রয়েছে। কি ধরনের যোগসূত্র থাকা সম্ভব? আমার কণ্ঠে বিস্ময়ের সুর চাপা রইল না। ধীরে বন্ধু, ধীরে। সমস্ত ব্যাপারটা একেবারে গোড়া থেকে পর্যালোচনা করে আগে দেখতে হবে। আমার মতে মিস্টার একেলসের সঙ্গে স্পেনীয় যুবক মিস্টার গার্সিয়ার এই যে আকস্মিক একটা বন্ধুত্ব, সেটা কিন্তু কেমন একটা অস্বাভাবিক ঠেকছে। এবং এই বন্ধুত্ব গড়ে তোলার পিছনে বিদেশি যুবকটির ভূমিকায় ছিল উল্লেখযোগ্যভাবে সক্রিয়। গার্সিয়ার স্বনির্বন্ধ অনুরোধেই মিস্টার একেলস উইস্টেরিয়া লজে হাজির হয়েছিলেন। এখন প্রশ্ন যে গার্সিয়ার আসল অভিপ্রায়টা কী ছিল? মিস্টার একেলসের কাছ থেকে ভদ্রলোক কী আশা করতেন? কী বা তাকে দিতে পারতেন মিস্টার একেলস? তিনি এমন কিছু উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চরিত্রের লোক নন যার জন্যে এই স্পেনীয় যুবকটি কোনো রকম আকর্ষণ অনুভব করবেন। দুজনের বয়সের পার্থক্যটাও ভেবে দেখো। তাহলে কি কারণে গার্সিয়া তার প্রতি এত আগ্রহান্বিত হয়ে উঠেছিলেন? সত্যি কি তার বিশেষ কোনো গুণ আছে? আমি বলবো অবশ্যই আছে। মিস্টার একেলস হচ্ছেন মর্যাদা সম্পন্ন ব্রিটিশ চরিত্রের প্রতিভূ, সম্ভ্রান্ত এবং ব্যক্তিত্বপূর্ণ। এমন একজন লোকের সাক্ষ্যের কিন্তু অনেক মূল্য। তুমি তো সচক্ষেই দেখলে যে দুজন জাঁদরেল পুলিশ অফিসারও কিন্তু তার মুখের কথা একেবারে অগ্রাহ্য করতে পারল না, বরঞ্চ অবলীলায় সেটা মেনে নিল। কি সাক্ষ্যই বা তাকে দিতে হতো? এখন ঘটনাবলী যেভাবে গড়িয়েছে তাতে অবশ্য মিস্টার একেলসের বিশেষ কোনো ভূমিকা থাকছে না। তবে যদি অন্য খাতে বইতো, তখন তার সাক্ষ্যেরও অনেক গুরুত্ব থাকতো। আমার অন্তত সেরকমই মনে হচ্ছে। এখন যেন আমি কিছুটা আন্দাজ করতে পারছি। তোমার চিন্তা শক্তির ওপর আমার কিন্তু আস্থা রয়েছে ওয়াটসন। মনে হয় গার্সিয়া যে গতকাল রাত 1টার সময় উইস্টেরিয়া লজে উপস্থিত ছিলেন, সেই কথাটাই তিনি মিস্টার একেলসকে জানিয়ে দিতে চেয়েছিলেন। অথচ হয়তো 1টা বাজেনি তখনও। ঘড়ির কাঁটাটাকে আধ ঘন্টা কি 1 ঘন্টা সামনের দিকে ঠেলে দেওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। মিস্টার একেলসের পক্ষে ভুল করাটা খুবই স্বাভাবিক। প্রকৃতপক্ষে রাত 1টা নাগাদ গার্সিয়া হয়তো গোপনে কোনো একটা অসাধ্য কাজ সমাধা করবেন বলে মনস্থির করে রেখেছিলেন, এবং এই ব্যাপারে পরে আদালতে কোনো প্রশ্ন উঠলে মিস্টার একেলসের সাক্ষ্যটাই তাকে বিপদের হাত থেকে রক্ষা করত। হ্যাঁ, তোমার এই সিদ্ধান্তগুলো একেবারে অস্বীকার করা যায় না।
তাহলে ওই ভৃত্য দুজনই বা পালাতে গেল কেন? এখনো পর্যন্ত আমি তার কোনো কারণ অনুমান করতে পারিনি, তবে ব্যাপারটা যে খুব যে দুর্বোধ্য সেটা আমার মনে হয় না। আর ওই চিরকুটটা? চিরকুটের ভাষাটা তোমার মনে আছে? আমাদের নিজস্ব রং সবুজ এবং সাদা, সবুজে খুলবে, সাদায় বন্ধ হবে। নিঃসন্দেহে এটা কোনো একটা গোপন সংকেত। আর পরের অংশটাও কিন্তু এই অনুমানকে দৃঢ় ভিত্তিভূমির ওপর সুপ্রতিষ্ঠিত করে। প্রধান সিঁড়ি বেয়ে সোজা 7 তলা, ডান দিকের বারান্দা। এখানে বিশেষভাবে একটা ঘরকেই চিহ্নিত করা হচ্ছে। তার ওপর চিরকুটের ভাষাটাও ইংরেজি। লেখিকা যদি গার্সিয়ার স্বজাতীয় কেউ হতেন তবে তিনি নিশ্চয়ই স্পেনীয় ভাষাতেই সেটা চিঠিটা লিখতেন। সারের পুলিশ ইন্সপেক্টর মিস্টার বেয়ন্স হেড অফিসের কাজ শেষ করে ফিরে আসার আগেই হোমসের টেলিগ্রামের উত্তর এসে পৌঁছল। আমাকে খামটার দিকে ঝুঁকে পড়তে দেখে মৃদু হাসল হোমস। আচ্ছা, মনে করো আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছি। উইস্টেরিয়া লজটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু। ওর চারপাশে মাইল খানেকের মধ্যে যে সমস্ত বড় বড় অট্টালিকা রয়েছে এটা হচ্ছে তারই একটা সুসংবদ্ধ তালিকা। এই তালিকার মধ্যে অট্টালিকার সঙ্গে সঙ্গে তাদের মালিকের নামও কিন্তু বাদ যায়নি। যেমন ধরো, তালিকার প্রথম নামটা হচ্ছে গোল্ডেন ম্যানসন, তার মালিক হচ্ছেন লর্ড হ্যারিংবি। 2 নম্বরে আছে অক্সফোর্ড টাওয়ার্স, মালিকের নাম স্যার জর্জ ইলিয়ট। 3 নম্বরে পার্ডি প্যালেস, মালিক মিস্টার হাইন্স। আর 4 নম্বরে রয়েছে ফর্টন ওল্ড হল, মালিক মিস্টার জেমস বেকার। তারপর হাই গ্যাবলের মিস্টার হেন্ডারসন। শেষ যে অট্টালিকাটা তার নাম হচ্ছে নেদার ওয়ালসলিং, মালিক রেভারেন্ড জে স্টোন। টেলিগ্রাম থেকে মুখ তুলে হোমস আমার দিকে তাকালো। এইভাবে আমরা আমাদের অনুসন্ধানের ক্ষেত্রটাকে আরও লিমিটেড করে ফেলতে পারি, আরও গুটিয়ে আনতে পারি। তবে আমার বিশ্বাস যে ইন্সপেক্টর বেয়ন্সও এই পরিকল্পনা অনুযায়ী তার তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও ব্যাপারটা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। এতে না বোঝার কি আছে? আমরা তো ইতিমধ্যে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে গার্সিয়া ডিনারের সময় যে বার্তা পেয়েছিলেন সেটা হয় কোনো গোপন সাক্ষাৎকারের নির্দেশ, অথবা কোনো বিশেষ জায়গায় কাউকে খুন করবার গোপন সংকেত লিপি। এখন যদি আমাদের এই সিদ্ধান্ত অভ্রান্ত হয় তাহলে বোঝা যাচ্ছে যে বাড়িতে গার্সিয়াকে যাবার নির্দেশ দেওয়া হয়েছিল কমপক্ষে সেটা 7 তলা উঁচু। তাছাড়া সেটা দূরত্ব অক্সফোর্ড থেকে 1-1.5 মাইলের মধ্যেই হওয়া উচিত, কেননা গার্সিয়া সেই দিকেই হেঁটে যাচ্ছিলেন। এবং সমগ্র ঘটনাবলী পর্যালোচনা করে আমার অন্তত এইটুকু মনে হচ্ছে যে গার্সিয়ার দৃঢ় বিশ্বাস ছিল যে রাত 11টার আগেই তিনি আবার উইস্টেরিয়া লজে ফিরে আসতে পারবেন। সমস্ত সাক্ষ্য প্রমাণও সেইভাবেই তিনি খাড়া করে রেখেছিলেন। এখন এই অক্সফোর্ড আর তার আশেপাশের অঞ্চলে যত বড় বড় বাড়ি রয়েছে সেগুলো কিন্তু খুব একটা বেশি নয়। সেই জন্যে স্থানীয় হাউস এজেন্টের কাছ থেকে এদের নাম ঠিকানার হদিশ পাওয়া এমন কিছু কষ্টকর নয়। ইন্সপেক্টর বেয়ন্সের সঙ্গে আমরা যখন এশার অঞ্চলে এসে পৌঁছলাম তখন বিকেল 6টা। স্টেশনের পাশেই একটা হোটেল ঘর ভাড়া করলাম দুজনে। তারপর বেয়ন্সের সঙ্গে রহস্যময় উইস্টেরিয়া লজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে সন্ধ্যাও ঘনিয়ে এসেছিল। আবহাওয়া রীতিমতন ঠান্ডা, ঝোড়ো হাওয়া যেন হুল ফোটাচ্ছিল চোখে মুখে, তার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টির ঝাপটা। পথঘাট নির্জন, জনমানবহীন। সমগ্র পরিবেশটা এই ধরনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পক্ষে খুবই অনুকূল। মাইল 2 পথ চলার পর উইস্টেরিয়া লজের সামনে এসে দাঁড়ালাম। নিকষ কালো অন্ধকারের পটভূমিকায় ধূসর রঙের প্রাচীন বাড়িটা এক রহস্যময় ভৌতিক আবহাওয়া সৃষ্টি করেছে। শুধু একটা জানলার ফোকর দিয়ে আবছা আলোর আভাস পাওয়া যাচ্ছে মাত্র। বেয়ন্স এগিয়ে এসে বন্ধ জানলায় টোকা দিলেন কয়েকবার। অল্প পরেই গেট খুলে এক কনস্টেবলের দর্শন পাওয়া গেল।
তার হাত পা তখনও ঠক ঠক করে কাঁপছে। সচকিত কণ্ঠে প্রশ্ন করলেন বিয়ন্স, কি ব্যাপার ওয়াল্টার্স? লোকটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমাল দিয়ে ঘাম মুছল কপালের। আপনি ফিরে আসতে এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। এটা এটা সত্যি ভুতুড়ে বাড়ি স্যার। নির্জন সন্ধে এমন একটা বাড়িতে একা একা কাটাতে হলে যে কোনো সাহসী লোকেরও বুক কেঁপে উঠবে। আমি তো ভাবলাম সেই দৈত্যটাই আবার বুঝি ফিরে এসে জানালায় টোকা দিচ্ছে। তুমি এসব কি আবল তাবল বকছো কি ওয়াল্টার্স? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। ঘন্টা দুয়েক আগের ঘটনা। দিনের আলো তখন সবে আবছা হতে শুরু করেছে। এই এই জানালার সামনে বসে আমি একটা বই পড়ছিলাম। এমন সময় নজরে পড়ল জানালার বাইরে থেকে কেউ যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি কদাকার বিভৎস একটা মুখ! সে দৃশ্য আমি যেন আর কিছুতেই ভুলতে পারছি না। ওয়াল্টার্স, পুলিশ কনস্টেবলের মুখে একথা শোভা পায় না। আমি তা জানি স্যার, কিন্তু আমি এক বর্ণ বানিয়ে বলছি না। ওরকম অদ্ভুত মুখ আমি জীবনে কোনো দিন দেখিনি। ফর্সাও নয়, অথচ ঠিক কালো বলা চলে না। আর মাথাটা সাধারণ মানুষের মাথার চেয়ে দ্বিগুণ বড়। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো। লম্বা লম্বা দুসারি দাঁত, দেখলে দেখলে বুকের ভেতরটা পর্যন্ত হিম হয়ে আসে। এই দৃশ্য দেখার পর আমার আমার সর্বাঙ্গ কেমন যেন অসাড় হয়ে এলো। ভয়ে চোখের পলক পর্যন্ত পড়েনি। কিছুক্ষণ পরে মুখটা অদৃশ্য হয়ে গেল জানালার সামনে থেকে। আমি তখন সাহস সঞ্চয় করে বাইরে গিয়ে ঝোপঝাড়গুলো খুঁজে দেখলাম। তবে তবে ঈশ্বরকে ধন্যবাদ, ওই বিভৎস মুখটার আর দর্শন পাইনি। ইন্সপেক্টর বিয়ন্সের অপ্রস্তুত ভাবটা তখনও সম্পূর্ণ কাটেনি। আমি যদি তোমাকে একজন যথার্থ ভালো লোক বলে না জানতাম, তবে এই মুহূর্তে তোমার বরখাস্তের ব্যবস্থা করতাম। দৈত্যই হোক আর দানই হোক, তাকে ধরতে না পারার জন্য কোনো পুলিশ কর্মচারী কখনো কোনো ঈশ্বরকে ধন্যবাদ দেয় না। আমার বিশ্বাস সমস্ত জিনিসটাই হয়তো তোমার দেখার ভুল। সেই ব্যাপারটা যাচাই করে নেওয়া খুব একটা কষ্টসাধ্য হবে না বোধহয়। আসুন আমার সঙ্গে। পকেট থেকে লাইটার বের করে জানলার নিচে ঘাসের উপর ঝুঁকে পড়ল হোমস। তারপর মাথা নাড়ল সমর্থনের ভঙ্গিতে। যদি জুতোর সাইজটা সত্যি হয়, তবে সেই যে লোকটা সত্যি দৈত্যকায়, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু লোকটা গেল কোথায়? জুতোর ছাপ দেখে মনে হচ্ছে সামনের ঝোপঝাড় পেরিয়ে লোকটা রাস্তার দিকে এগিয়ে গেছে। বিয়ন্সের কণ্ঠস্বর গম্ভীর শোনালো, দুচোখে চিন্তার ছায়া। তবে সে যেই হোক, আপাতত তার কোনো হদিশ পাওয়া যাবে না। তার চেয়ে অনেক জরুরি কাজ এখন আমাদের সামনে পড়ে আছে। চলুন মিস্টার হোমস, বাড়ির ভেতরটা প্রথমে একবার ঘুরে দেখে আসবে। শোয়ার ঘরগুলোর মধ্যে বিশেষ কিছুর সন্ধান পাওয়া গেল না। যাবতীয় আসবাবপত্র সমেতই এই বাড়িটা ভাড়া করা হয়েছে। পূর্বতন বাসিন্দারা যা কিছু সঙ্গে নিয়ে এসেছিল তা অতি সামান্য। টেবিলের ওপর দু একটা তামাক খাবার কালো পাইপ পড়ে আছে। খান কয়েক সস্তা দামের উপন্যাস, তার মধ্যে দুটো আবার স্প্যানিশ ভাষায় লেখা। একটা সাবেক আমলের ভারী রিভলভার আর একটা কাঠের গিটার। ব্যক্তিগত মালপত্র বলতে শুধু এই কটাই। অবশেষে বিয়ন্সকে অনুসরণ করে রান্নাঘরে এসে পৌঁছলাম। ঘরটা বাড়ির একেবারে পেছন দিকে। এখানে আলো বাতাসের অনুপ্রবেশও খুব কম। এক কোণে মেঝের ওপর ডাই করে
খড়ের গাদা বেছানো। পাচক ঠাকুর সম্ভবত তার ওপরই নিদ্রা যেতেন। খাবার টেবিলের ওপর একরাশ এঁটো কাপ প্লেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বোঝা যাচ্ছে গত রাত্রে ডিনারের পর এগুলোকে আর ধোয়া মোছা করা হয়নি। ইন্সপেক্টর বেয়ন্স বাতিদানটা অল্প তুলে ধরলেন। এইদিকে তাকিয়ে দেখুন তো, জিনিসটা কি অনুমান করতে পারেন? মাংস কাটবা টেবিলের পেছন দিকে অদ্ভুত দর্শন একটা বস্তু দাঁড় করানো ছিল। সেটা এমনই দোমরানো মোচড়ানো এবং এতই জরাজীর্ণ যে বস্তুটা আদতে কি ছিল তার বোঝার কোনো উপায় নেই। বাহ্যিক আকৃতির সঙ্গে খর্বকৃতি কালো বামুনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আমি প্রথমে ভেবেছিলাম কোনো নিগ্র শিশুর মমি করা শবদেহ। তারপর মনে হলো কোনো বাঁদরের দেহ হওয়াও বিচিত্র নয়। পরিশেষে এই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে না পেরে সংশয়ান্বিত চিত্তেই ভাবনা চিন্তা পরিত্যাগ করলাম। হোমসও দেখলাম রীতিমতন কৌতূহলী হয়ে উঠেছে। স্ট্রেঞ্জ। সংরক্ষিত স্মৃতিচিহ্নটির দিকে তাকিয়ে স্বগতোক্তির সুরে মন্তব্য করল। তারপর বেয়ন্সের দিকে ফিরে তাকিয়ে বলল, আর কিছু দর্শনীয় আছে? বেয়ন্স মুখে কোনো কথা বললেন না। বাতিদানটা হাতে তুলে যেদিকে ইঙ্গিত করলেন সেদিকে তাকিয়ে অস্বস্তিতে আমার গা শিউড়ে উঠল। বড় আয়তনের একটা সাদা পাখিকে কেউ যেন ছিঁড়ে টুকরো টুকরো করে রেখে দিয়েছে। রক্তমাখা পালকগুলো ছড়িয়ে আছে ইতস্তত। হোমস পাখির ছেঁড়া মুন্ডুটার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। হ্যাঁ দেখো ওয়াটসন, হতভাগ্য জীবটি হচ্ছে বড় আকারের সাদা মোরগ। মামলাটা যে সত্যিই খুব বিচিত্র ধরনের, এখন আর সেটাতে কোনো দ্বিমত নেই। ইন্সপেক্টর বেয়ন্স তার প্রদর্শনীর শেষ চমকটা এবার আমাদের সামনে মেলে ধরলেন। হাতল লাগানো একটা শীষের পাত্রে কাদার মতন থকথকে খানিকটা রক্ত। তার পাশেই একটা বড় থালার ওপর অর্ধ দগ্ধ কয়েক টুকরো হাড়। হোমসকে উদ্দেশ্য করে বেয়ন্স বললেন, চুলের ভেতর থেকে আমরা এই সমস্ত বস্তুগুলোকে উদ্ধার করেছি। সকালে একজন ডাক্তার এগুলো পরীক্ষা করে দেখেছেন। তার বক্তব্য, এই রক্ত বা হাড় কোনোটাই মানুষের নয়। হোমস মৃদু হাসল। আপনি সত্যিই দূরদর্শী মিস্টার বেয়ন্স। খুবই দক্ষতার সঙ্গে আপনি এই তদন্তের কাজ চালাচ্ছেন। যদি কিছু মনে না করেন তো বলি, আপনার সুযোগ খুব সীমিত হলেও সেই তুলনায় কিন্তু আপনার যোগ্যতা অনেক বেশি। ইন্সপেক্টর বেয়ন্সের চোখের তারা আনন্দে চকচক করে উঠল। আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। বলতে গেলে আমরা তো এক অজপাড়াগায় পড়ে আছি। তবে এই ধরনের কোনো মামলা মানুষকে তার যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেয়। আচ্ছা, এই হাড়গুলো দেখে আপনার কি মনে হয়? সম্ভবত কোনো ভেড়া বা ছাগলছানারই হবে। আর এই সাদা মুরগিটা? খুবই বিচিত্র মিস্টার বেয়ন্স। এছাড়া আপাতত আমার আর কিছু বলার নেই। বেয়ন্স গম্ভীরভাবে মাথা নাড়লেন। সম্প্রতি এই বাড়িটা যারা ভাড়া নিয়েছিল তাদের আচার আচরণ খুবই অদ্ভুত প্রকৃতির। তাদের মধ্যে একজন এখন মৃত, অন্য দুজন কি তাকে খুন করেছে? যদি সত্যিই তাই হয় তবে আমরা তাদের খুঁজে বের করতে পারবো, কারণ প্রতি বন্দরে আমাদের লোক নিযুক্ত করা আছে। কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। আপনি নিশ্চয়ই তাহলে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছেছেন? সে তো নিশ্চয়। এবং মিস্টার হোমস, আমার পরিকল্পনা অনুযায়ী আমি একলাই এই ব্যাপারে এগিয়ে যেতে চাই, যাতে আমার যোগ্যতা প্রমাণেরও একটা সুযোগ পাওয়া যাবে। আপনার নাম তো সর্বজন বিদিত, কিন্তু আমার সুনাম আমাকে নিজেকেই অর্জন করে নিতে হবে। আপনার সাহায্য ছাড়াই যদি আমি এই রহস্যের সমাধান করতে পারি তবে তার চেয়ে বড় পুরস্কার আর কি আছে? আপনার মনস্কামনাই পূর্ণ হোক মিস্টার বেয়ন্স। সেই কথাই রইল, আপনি আপনার পথেই চলুন, আর আমি নিজে কি করতে পারি সেটা একবার চেষ্টা করে দেখব। একটা কথা মনে রাখবেন, আমার দরজা কিন্তু আপনার জন্য সর্বদাই খোলা থাকবে। কখনো কোনো প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন। বর্তমানে এখানে আর আমার বিশেষ কিছু দেখবার নেই, বরঞ্চ সেই সময়টা অন্য ব্যাপারে নিয়োগ করলে কাজে লাগবে। আচ্ছা, আজ তাহলে আসি মিস্টার বেয়ন্স। উইশ ইউ এ গ্র্যান্ড সাকসেস। ঈশ্বরের কাছে আমি আপনার সৌভাগ্য কামনা করি।
হোমসের চালচলনের মধ্যে যে একটা নিগুড় পরিবর্তন এসেছে সেটা অন্য কারো চোখে ধরা না পড়লেও আমার চোখকে ফাঁকি দেওয়া শক্ত। ওর নারী নক্ষত্র সমস্তই আমার নখদর্পণে। শিক্ষিত কুকুর যেমন শিকারের গন্ধ পেলে সজাগ হয়ে ওঠে, ওরও এখন সেই অবস্থা। যদিও বাহ্যিক আচার আচরণে সহজাত নিরাসক্ত ভাবটা আগের মতোই বজায় রেখেছে, আমি কিন্তু মনে মনে বুঝতে পারছি খেলা বেশ জমে উঠেছে ইতিমধ্যে, এবং এই বিশেষ মুহূর্তে ও যেন একটু বেশি রকম গম্ভীর হয়ে পড়ে। আমিও আমার অভ্যেস মতো এ সময় কোনো প্রশ্ন করে ওকে বিব্রত করি না, কেননা এই লুকোচুরি খেলার মধ্যেও এক ধরনের আনন্দ আছে। তাছাড়া পরিশেষে সমস্তটাই তো আমি জানতে পারব। কিন্তু এবারে ধৈর্য ধরেও কোনো ফল হলো না। দিনের পর দিন গড়িয়ে যেতে লাগলো। হোমসের কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর হাবে ভাবে মনে হয় মামলাটার কথাও বেমালুম ভুলে মেরে দিয়েছে। এই বিষয়ের মুখ থেকে কোনো কথাও আর শুনতে পেতাম না। একবার মাত্র ঘন্টা কয়েকের জন্য সেজে গুজে ছড়ি ঘোরাতে ঘোরাতে ও কোথায় বেরিয়ে গেল। পরে জানতে পারলাম ব্রিটিশ মিউজিয়ামে গেছিল। তাছাড়া বাকি সময়টা আমরা আশেপাশের গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতাম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নানা রকম গল্পগুজবেই আমাদের দিন কেটে যেত। এ ব্যাপারে হোমসের পারদর্শিতাও ছিল অসাধারণ। তবে দিন পাঁচেক বাদে একদিন সকালে স্থানীয় সংবাদপত্রটা হাতে নিয়েই রীতিমতন চমকে উঠলাম। প্রথম পাতার নিচের দিকে বড় বড় হেডলাইন্সে খবরটা ছাপা হয়েছে, অক্সফোর্ড রহস্যের সমাধান, সম্ভাব্য খুনি জেল হাজতে। হোমসকেও পড়ে শোনালাম খবরটা। গতরাত্রে অক্সফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এসআর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্মরণ থাকতে পারে যে উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়া নামে এক স্প্যানীয় যুবক কিছুদিন আগে ওই অঞ্চলে অজ্ঞাত আততায়ীর হাতে নৃশংসভাবে নিহত হন। সেই রাত্রে নিহত ব্যক্তির ভৃত্য এবং পাচকও অদৃশ্য হয়ে যায়। তার ফলে এমন সন্দেহ জায়গা খুবই স্বাভাবিক যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে এই দুজনও প্রত্যক্ষভাবে জড়িত। পুলিশ আরও সন্দেহ করে ওই নিহত ভদ্রলোক নিশ্চয়ই তার বাসায় কোনো মূল্যবান সামগ্রী লুকিয়ে রেখেছিলেন, যার ফলেই এই নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অবশ্য এখন পর্যন্ত তার কোনো সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সরকারি কর্তৃপক্ষ ইন্সপেক্টর বেয়ন্সের ওপরই এই তদন্তের ভার অর্পণ করেন। ইন্সপেক্টর বেয়ন্স প্রকৃত অপরাধীকে ধরবার জন্য কৌশলে এক জাল পেতে রাখলেন। বেয়ন্স মনে প্রাণে বিশ্বাস করতেন আসল অপরাধী আশেপাশেই গা ঢাকা দিয়ে আছে, কারণ তাদের একজনকে উইস্টেরিয়া লজের মধ্যে উঁকিঝুঁকি মারতে দেখা গেছিল। অবশেষে বেয়ন্সের পাতা ফাঁদেই ধরা পড়ল লোকটা। লোকটার চেহারা যেমন দশাশই, দেহে শক্তিও তেমনি অসুরের মতন। গায়ের রং গাঢ় বাদামি। লোকটাকে গ্রেপ্তারের আগেই কনস্টেবল ডাউনিংকে সবিশেষ বেগ পেতে হয়েছিল, এবং ধরা পড়ার পরও লোকটার মুখ থেকে শুধু ক্রুদ্ধ গর্জন ছাড়ার কিছুই শোনা যায়নি। দু একদিনের মধ্যেই তাকে বিচারার্থে আদালতে হাজির করা হবে। উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হোমস। আমাদের এখনই একবার বিয়ন্সের সঙ্গে দেখা করা দরকার। এখনও তো ভদ্রলোককে বাড়িতেই পাওয়া যাবে। আমরা যখন মেঠো রাস্তা পেরিয়ে বেয়ন্সের সরকারি বাসায় গিয়ে হাজির হলাম, তিনি তখন ধরাচুরো করে ডিউটিতে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছেন। হোমসের দিকে চোখ তুলে মৃদু হেসে প্রশ্ন করলেন বেয়ন্স, আপনারা নিশ্চয়ই সকালে কাগজ পড়েই আমার কাছে ছুটে এসেছেন। হোমস গম্ভীর চালে মাথা নাড়ল। হ্যাঁ, ঠিকই। যদি বন্ধুত্বের খাতিরে আমি আপনাকে কোনো পরামর্শ দেই, তবে সেটাকে আমার ঔদ্ধত্য বলে ভুল করবেন না। আপনি কি কোনো বিষয়ে আমাকে সাবধান করে দিতে চাইছেন মিস্টার হোমস? এই মামলাটার ব্যাপারে ইতিমধ্যে আমি কিছু খোঁজখবর নিয়েছি। সেই অনুসন্ধানের ওপর ভিত্তি করেই বলছি যে আপনি মনে হয় ঠিক পথে চলছেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়াটা খুবই জরুরি। আপনি সত্যিই একজন মহানুভব ব্যক্তি মিস্টার হোমস। বিশ্বাস করুন, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। আমি যেন পলকের জন্য ইন্সপেক্টর বেয়ন্সের চোখের মনি দুটো অল্প নেচে উঠতে দেখলাম। কিন্তু মিস্টার হোমস,
আমরা তো জিজার পদ্ধতিতেই কাজ করে যাবো এরকমই একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে আপনি এখন আমাকে বাধা দিতে চাইছেন কেন? হোমস অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। সে কথা অবশ্য আপনি বলতেই পারেন, কিন্তু পরে আমাকে যেন দোষ দেবেন না। না স্যার, আমি আপনার প্রতি কোন রকম অসৌজন্য প্রকাশ করেছি বলে মনে করবেন না। আপনি নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলছেন। তবুও আমরা যে যা নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাব, সেইভাবেই প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, তাহলে আজ আসি। এই প্রসঙ্গ আর দীর্ঘতর করবার কোনো দরকার নেই। আপনার জন্য আমার দ্বার সর্বদাই খোলা থাকবে, এবং এই জগৎ আমি জানতে পেরেছি সে বিষয়ে খোঁজ খবর দিতেও কোনোরকম কার্পণ্য করব না। এই লোকটা যে প্রকৃত গুণ সমাজে, তাতে কোনো সন্দেহ নেই। ইংরেজি বলা তো দূরের কথা, বোঝেও না এক বর্ণ। তাছাড়া ওর ওই পেট থেকে গো আওয়াজ ছাড়া এখনো পর্যন্ত আর কিছুই বের করা যায়নি। এই লোকটাই যে তার প্রাক্তন মনিবকে খুন করেছে সেই প্রমাণও নিশ্চয়ই আপনার হাতে রয়েছে। সে কথা আমি বলিনি মিস্টার হোমস, একবারও বলিনি। তবে আমার তদন্তের পদ্ধতি হয়তো আপনার সঙ্গে নাও মিলতে পারে, সেই ব্যাপারে আমি সম্পূর্ণ নিরুপায়। বেয়ন্সের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যখন রাস্তায় পা দিলাম, তখনও হোমসের মানসিক বিক্ষোভ কিছুমাত্র শান্ত হয়নি। ওই লোকটাকে আমি কিছুতেই নিবৃত্ত করতে পারলাম না, বুঝলে ওয়াটসন। বেজার মুখে মন্তব্য করল হোমস। মনে হচ্ছে পতনের জন্যে উন্মুখ হয়ে ভদ্রলোক যেন দুর্বার গতিতে ছুটে চলেছেন। তা সত্ত্বেও বেয়ন্সের চালচলনের মধ্যে এমন কিছু একটা রয়েছে যেটা সহজ বুদ্ধিতে বুঝে ওঠা খুব দুষ্কর। হোটেলে ফিরে এসে একটা আরাম কেদারায় গা এলিয়ে দিতে দিতে হোমস আবার এই প্রসঙ্গর অবতারণা করল। শোনো ওয়াটসন, আমি তোমাকে বর্তমান পরিস্থিতিটা ভালো করে বুঝিয়ে দিতে চাই, কারণ আজ রাত্রে তোমার সাহায্যের আমার খুবই প্রয়োজন পড়বে। এই মামলাটার ব্যাপারে এ পর্যন্ত আমি যা চিন্তা ভাবনা করেছি তাতে মনে হয় রহস্যটা এমন কিছু দুর্বোধ্য নয়, কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে পাকড়াও করাটাই এখন একমাত্র সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে সেদিন রাত্রে গার্সিয়া যে চিরকুটটা পেয়েছিলেন তার কথা চিন্তা করো। ইন্সপেক্টর বেয়ন্স অবশ্য মনে করেন ওই ভৃত্য দুজনই প্রকৃত দুষ্কৃতী, কিন্তু এমন কোনো পূর্ব সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনায় অগ্রসর হব না। প্রকৃতপক্ষে যাবতীয় তথ্য প্রমাণ এর বিপরীত সাক্ষ্যই দিচ্ছে। ঘটনাবলীর পর্যালোচনায় জানতে পারা যায় যে গার্সিয়া মিস্টার একেলসকে তার বাড়িতে রাত্রিবাসের জন্য নিমন্ত্রণ করেছিলেন। এর পিছনে তার একটা গূঢ় উদ্দেশ্য ছিল। সেদিন রাত্রে গার্সিয়াকে একটা বিশেষ কোনো কাজ শেষ করতে হতো, আর কাজটা যে অপরাধমূলক সেটাতে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ একজন অপরাধ মনোভাব সম্পন্ন ব্যক্তি তার নির্দোষের সপক্ষে সাক্ষ্য প্রমাণ মজুত রাখতে সবসময় ব্যস্ত থাকে। এখন প্রশ্ন এটাই যে গার্সিয়াকে কে খুন করে ফেলল, আর এই প্রশ্নের উত্তর পাওয়াটাও কিন্তু খুব একটা কঠিন নয়। গার্সিয়া যার ওপর এই অপরাধমূলক কাজ সংগঠিত করতে যাচ্ছিলেন সে নিজে বা তার নিযুক্ত কোনো লোকই আগেভাগে খবর পেয়ে মাঝ রাস্তায় গার্সিয়াকে খুন করে থাকবে। মনে হয় এ পর্যন্ত আমার যে অনুমান সেটা প্র্যাকটিক্যালি আছে, কি বলো? এখন আমরা গার্সিয়ার চাকর এবং পাঁচকের অন্তর্ধানের কারণটাও অনুমান করে নিতে পারি। ওরা প্রত্যেকেই এই ষড়যন্ত্রের অংশীদার। ওদের ষড়যন্ত্র যদি সফল হতো তবে গার্সিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার ফিরে আসতেন। তখন মিস্টার একেলসের সাক্ষ্যেরও একটা মূল্য থাকতো, কিন্তু কাজটা ছিল খুবই বিপজ্জনক। গার্সিয়ার নিজের প্রাণহানির আশঙ্কাও খুব একটা কম ছিল না। সেই জন্যে নির্দিষ্ট সময়ের মধ্যে গার্সিয়াকে ফিরে আসতে না দেখে ওরা ধরে নিল যে উল্টো কোনো বিপত্তি ঘটে গেছে, এবং পূর্ব পরিকল্পনার মতো ওয়েস্টেরিয়া লজ ছেড়ে সঙ্গে সঙ্গে অন্য কোথাও তারা গোপন স্থানে গিয়ে গা ঢাকা দিল। স্থানটা হয়তো আগে থাকতেই ওরা ঠিক করে রেখেছিল, তার ফলে পুলিশের অবাঞ্ছিত জেরার হাত থেকে তারা মুক্তি পেয়ে গেল। পরে উত্তেজনা কিছুটা কমে গেলে আবার তারা তাদের পরিকল্পনাকে সফল করে তুলতে চেষ্টা করবে। আচ্ছা, আমার এই মন গড়া কাহিনীটা কি খুবই অবাস্তব বলে মনে হচ্ছে ওয়াটসন? আমার চোখের সামনে থেকেও যেন এই রহস্যের জটগুলো একে একে খুলে যেতে শুরু করলো। এখন যেন সবকিছু পরিষ্কার হয়ে আসছে, অথচ আগে যে কেন এই দিকটা চিন্তা করে দেখিনি
সেই কথা ভেবেই মনে মনে বিস্মিত হলাম। বরাবর হোমসই আমায় চমকে দিয়ে শেষকালে বাজিমাত করেছে, কিন্তু একজন ভৃত্যই বা আবার ফিরে আসতে যাবে কেন, প্রশ্ন করলাম আমি। এর কারণটাও কিন্তু খুব সহজেই আমরা ধরতে পারি। হয়তো তাড়াতাড়ি পালাবার সময় এমন কোনো বস্তু ভুলে ফেলে গিয়েছিল তারা, যেটা ওরা ছেড়ে যেতে চায়নি, আর সেই জন্যেই বস্তুটাকে আবার ফিরে পাওয়ার জন্য সুযোগ খুঁজছিল ওরা। সায় দেওয়ার ভঙ্গিতে আমি মাথা নাড়ালাম। আমাদের পরবর্তী পদক্ষেপই বা কোন দিকে? গার্সিয়া ডিনার টেবিলে যে চিরকুটটা পেয়েছিলেন সেই সূত্র ধরেই এবার আমাদের এগিয়ে যেতে হবে। এই তিনজন ছাড়া আরও কেউ কেউ যে এই গোপন ষড়যন্ত্রের অংশীদার, সেটার প্রমাণ কিন্তু এই চিরকুট থেকেই পাওয়া যাচ্ছে। চিরকুটে যে নির্দেশ ছিল তাতে বোঝা যায় যে বাড়িটা উচ্চতায় 7 তলা তো হবেই। এখন উইস্টেরিয়া লজের আশেপাশে যে কটা বড় বড় প্রাসাদ রয়েছে, আমি ঘুরে ঘুরে তাদের মালিকদের ইতিহাস জোগাড় করতে শুরু করলাম, যদিও আমার আসল মতলবটা কাউকে বুঝতে দেয়নি। এর মধ্যে হাই গ্যাবলের মিস্টার হেন্ডারসনের প্রতি বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করল। প্রাসাদটা অক্সফোর্ডের একেবারে প্রান্তসীমায় অবস্থিত। গার্সিয়া যেখানে খুন হয়েছিলেন সেখান থেকে দূরত্ব বড়জোর 8 মাইল। মিস্টার হেন্ডারসনের জীবনধারাও কিন্তু যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ, আর এই ধরনের কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের নায়কের ভূমিকায় তাকে বেশ ভালোই মানিয়ে যাবে। মিস্টার হেন্ডারসনের সম্পর্কে খোঁজখবর নিয়ে যা জানতে পারলাম যে নাবালিকা 2 মেয়ে ছাড়া আত্মীয় স্বজন বলতে তার কেউ নেই। এমনকি একটা ছদ্ম পরিচয় নিয়ে তার সঙ্গে একদিন দেখাও করলাম, কিন্তু তার চোখ দেখে মনে হলো যে তিনি আমার আসল অভিপ্রায়টা আঁচ করতে পেরেছেন। ভদ্রলোকের বয়স প্রায় 50-এর কাছাকাছি, মাথায় চুল কাঁচা পাকা মেশানো, দেখলে বোঝা যায় যে গায়ে বেশ দস্তুর মতো শক্তি ধরেন। চোখে মুখে প্রভুত্ব ব্যঞ্জক একটা ব্যক্তিত্ব ফেটে বেরোচ্ছে। গায়ের রং ঈষৎ তামাটে, সম্ভবত দীর্ঘদিন যাবৎ কোনো গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করার ফলে এটা হয়েছে। তার বন্ধু এবং সেক্রেটারি মিস্টার লুকাসও একজন বিদেশি, তিনিও তেমন সুবিধের লোক বলে মনে হলো না। চোখে মুখে ধূর্ততা এবং শয়তানি ভরা। তাহলে দেখতে পাচ্ছ উইস্টেরিয়া লজের বাসিন্দারা যেমন সকলেই বিদেশি, এবং হাই গ্যাবলের এই দুজনও কিন্তু স্থানীয় নন। এখন তোমার কি মনে হচ্ছে না যে এই রহস্যের অন্ধকারের ফাঁক ফোকরগুলোর মধ্যে ধীরে ধীরে এবার একটা সূত্র জোড়া লাগতে শুরু করেছে, আর আমার বুদ্ধির আলোটা জ্বলে উঠছে? হাই গ্যাবলের এই দুজন হচ্ছেন পরস্পরের অন্তরঙ্গ বন্ধু, এবং এরা এই বাড়ির মধ্যমণি। এছাড়াও আরও একজন আছেন, তাকেই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। তিনি হচ্ছেন গভর্নেস মিস বার্নেট। হেন্ডারসনের 11 ও 13 বছর বয়সের 2 মেয়ের দেখভালের জন্যই তিনি রয়েছেন গভর্নেস হিসেবে। মিস বার্নেট জাতি ইংরেজ, বয়স 40-42-এর মধ্যেই হবে। এদের সঙ্গে আর একজন মাত্র বিশ্বস্ত ভৃত্যকে যুক্ত করা যায়। এই নিয়েই মোটামুটি সমস্ত হেন্ডারসন পরিবারটা। মিস্টার হেন্ডারসন এই দলবল নিয়েই সারা পৃথিবী ঘুরে বেড়ান। এক জায়গায় বেশি দিন থাকা তার স্বভাব বহির্ভূত। মাত্র হপ্তা কয়েক আগে 1 বছর অন্তর্ধানের পর তিনি আবার সদলবলে হাই গ্যাবলে ফিরেছেন। তবে কতদিন থাকবেন নির্দিষ্ট করে বলা যায় না। অগাধ ধনসম্পদের মালিক বলেই সর্বদা নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করেন। এরা ছাড়াও বাড়িতে অনেক ঝি চাকর খানসামা রয়েছে। সারা বছর তাদের কাজকর্ম কিছু না থাকলেও মাসে মাসে কিন্তু তারা মাইনেটা ঠিকমতো পেয়ে যায়। অবশ্য এই সমস্ত খবরাখবর আমি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই সংগ্রহ করেছি। তবে কর্মচ্যুত ভৃত্যদের কাছ থেকেই এইসব তথ্য কিন্তু খুব ভালো পাওয়া যায়, কারণ প্রাক্তন মনিবের ওপর তাদের একটা রাগ থাকে। সৌভাগ্যবশত এখানে তেমন একজনের সন্ধান আমি পেয়ে গেলাম। কর্মচ্যুত সেই চাকরটার নাম হচ্ছে ওয়ার্নার। তার মুখ থেকে যেটা শুনলাম তাতে সন্দেহ আরও ঘনীভূত হলো। সত্যি এরা বড় বিচিত্র প্রকৃতির মানুষ ওয়াটসন। হাই গ্যাবল প্রাসাদটা হচ্ছে 2 মহলা। তার এক মহলে কর্তারা বাস করে আর অন্য মহলে চাকরেরা। 2 মহলের মধ্যে কোনো যোগাযোগ নেই। ভৃত্যদের মণিক মহলে পা দেওয়া নিষেধ। কেবল একজন মাত্র বিশ্বস্ত চাকরই প্রভুদের খাবার দাবার বয়ে নিয়ে যায়। হেন্ডারসনের 2 মেয়ে বা তাদের গভর্নেসও কখনো বাড়ির বাইরে পা রাখেন না। কদাচিৎ তাদের বাগানের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। মিস্টার হেন্ডারসন খুব কমই বাড়ি ছেড়ে বাইরে বেরোন, এবং যখন বেরোন
তার সেক্রেটারি ছায়ার মতো তার সঙ্গে থাকেন। ভৃত্যদের মধ্যে এমন কথাও কানাকানি হতে শোনা গেছে যে তাদের মনিব অজ্ঞাত কোনো কারণে ভীত সন্ত্রস্ত হয়েই এমনভাবে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়ান। মহাকাব্যের জনৈক নায়ক যেমন পার্থিব সুখ সম্পদের মোহে তার আত্মাটাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ের অন্তে শয়তানের দূত এসে কখন সেই আত্মাটা দাবি করে বসে সেই ভয়ে সমস্ত সময় শঙ্কিত থাকে, হেন্ডারসনের মানসিক অবস্থাটাও অনেকটা সেই রকম। তবে এক্ষেত্রে শয়তানটা যে কে বা কারা সে সম্পর্কে কারো কোনো ধারণা নেই। তাছাড়া এমনিতেই হেন্ডারসন অসম্ভব রকম বদরাগী। বার দুয়েক রাগের ঝোঁকে ভদ্রলোক শঙ্কর মাছে চাবুক দিয়ে তার দুটো চাকরকে এমনভাবে পিটিয়েছিলেন যে শেষকালে তাকে হয়তো হাজতবাসী করতে হতো। শুধুমাত্র টাকার জোরে সে যাত্রা তিনি রক্ষা পেয়েছিলেন কোনো মতে। এখন ওয়াটসন, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সব কিছুর পুনর্মূল্যায়ন করতে হবে। ওই চিরকুটটা যে এই বাড়ি থেকেই পাঠানো হয়েছিল সেটাতে কোনো সন্দেহ নেই, এবং চিঠিটা যিনি পাঠিয়েছিলেন তিনি যখন একজন মহিলা, তখন স্বভাবতই মিস বার্নেটের কথাটাই কিন্তু প্রথম মনে আসে। এই পর্যন্ত আমাদের অনুমান যদি ঠিক হয় তবে মিস বার্নেটও নিশ্চয় এই চক্রান্তের একজন অংশীদার। আমি প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা হয়তো প্রেম ঘটিত, পরে মিস বার্নেটের বয়স এবং চেহারার কথা জানতে পেরে বাধ্য হয়েই সেই ধারণাটা আমাকে ছাড়তে হলো। তাহলে দেখা যাচ্ছে যে এই মিস বার্নেটকে যদি আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি তাহলে এই রহস্যের মূল চাবিকাঠিটাও আমাদের মুঠোর মধ্যে চলে আসবে। কিন্তু সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে যে গার্সিয়ার মৃত্যুর পর থেকেই মিস বার্নেটের আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ভদ্রমহিলা সত্যিই এখনও বেঁচে আছেন কিনা অথবা তাকে কোথাও বন্দি করে রাখা হয়েছে কিনা সে বিষয়ে কোনো কিছু জানবার এই মুহূর্তে উপায় নেই। এদিকে পরিস্থিতি এমনই যে এই ব্যাপারে আমরা কোনো সার্চ ওয়ারেন্টও বের করতে পারছি না, কারণ এই আর্জি নিয়ে কোনো ম্যাজিস্ট্রেটের দরবারে হাজির হলে তিনি আগাগোড়া সমস্ত বিষয়টা অবান্তর বলে হেসে উড়িয়ে দেবেন। আমার পক্ষে এখন একমাত্র করণীয় হচ্ছে বাড়িটার ওপর সজাগ দৃষ্টি রাখা। আমি এই ওয়ার্নারকে এই মোটা বকশিসের লোভ দেখিয়ে সেই কাজে নিযুক্ত করেছি, কিন্তু অনির্দিষ্টকাল তো এভাবে অপেক্ষা করা সম্ভব নয়। সেই জন্য ঠিক করলাম যে আইন যদি আমাদের সাহায্য করতে না পারে তাহলে আমরা তো নিজেরাই একটু বিপদে ঝুঁকি নিতে পারি, যাতে ব্যাপারটা একটু এগিয়ে যায়। তোমার বর্তমান পরিকল্পনাটা কি? কোনটা মিস বার্নেটের ঘর সেটা আমি জেনে ফেলেছি। বাড়িটার পেছন দিক থেকে সেখানে পৌঁছানো খুব একটা সাধ্যাতীত হবে না। আজ রাত্রে আমরা দুজনে সেই অভিযানে বেরোব। দেখি এই রহস্যের একেবারে মূল কেন্দ্রে গিয়ে আমরা আঘাত করতে পারি কিনা। স্বীকার করতে লজ্জা নেই, হোমসের এই প্রস্তাবটা আমার কাছে খুব একটা উৎসাহব্যঞ্জক মনে হলো না। সমস্ত বাড়িটার মধ্যেই যেন অশুভ মৃত্যুর গন্ধ জড়িয়ে আছে। তবু ও যখন নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে তখন আমারও আর সায় না দিয়ে উপায় কি। শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু এতদূর গড়ালো না। বিকেল 5টা নাগাদ স্থানীয় এক গ্রাম্য ব্যক্তি ছুটতে ছুটতে আমাদের হোটেলে এসে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে ব্যক্ত করলো লোকটা, হ্যাঁ মিস্টার হোমস, ওরা সকলেই চলে গেছে। হ্যাঁ, বিকেলের শেষ গাড়িতেই গেছে। কেবলমাত্র ওই মহিলা কোনো রকমে পালিয়ে যেতে পেরেছেন। আমি প্রায় একরকম জোর করেই তাকে তুলে এনেছি বলা চলে। নিচে একটা গাড়িতে তিনি অপেক্ষা করছেন। সাবাস ওয়ার্নার! আনন্দে উত্তেজনায় হোমস চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। ওয়াটসন, এই রহস্যের মেঘ মনে হচ্ছে এখন দ্রুত বেগে কেটে যেতে শুরু করেছে। নিচে ঘোড়ার গাড়ির মধ্যে যে ভদ্রমহিলা বসেছিলেন তার অবস্থা প্রায় সংজ্ঞাহীন। চোখে মুখে আতঙ্কের পাণ্ডুর ছাপ। তাকে যে আফিম খাইয়ে আচ্ছন্ন করে রাখা হয়েছিল সেটা তার বাহ্যিক লক্ষণেই প্রকাশ পাচ্ছে। উৎসাহে ডগমগ হয়ে লোকটা আবার কথা বলতে শুরু করল। আমি আপনার নির্দেশ মতো সারাক্ষণ বাড়ির গেটে নজর রাখতাম। যখন দেখলাম মিস্টার হেন্ডারসন তার দলবল নিয়ে গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন তখন আমিও তাদের পিছু নিয়ে স্টেশনে এসে পৌঁছলাম। ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন স্বপ্নের ঘরে হাঁটাচলা করছেন, কিন্তু ওরা যখন তাকে জোর করে ট্রেনের কামরা তুলতে গেল তখনই তিনি হঠাৎ
ধস্তাধস্তি শুরু করে দিলেন। সেই সময় আমিও এগিয়ে গিয়ে তার পক্ষ নিলাম। ইতিমধ্যে ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছিল, তাই হেন্ডারসন আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারলেন না। কিন্তু চলন্ত ট্রেনের কামরা থেকে তিনি যে দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন মিস্টার হোমস, তেমন দৃষ্টি একমাত্র শয়তানের পক্ষে সম্ভব। ভদ্রমহিলাকে ধরাধরি করে আমরা আমাদের ঘরে এনে বসালাম। কয়েক কাপ কড়া কফি পানের পর খানিকটা ধাতস্থ হলেন তিনি। সেই অবসরে লোক মারফত বেয়ন্সের কাছে খবর পাঠানো হয়েছিল। তিনিও এসে পড়লেন যথাসময়ে। হোমসের সঙ্গে সহৃদয় ভঙ্গিতে করমর্দন করতে করতে তিনি বললেন, কি অবাক কাণ্ড মশাই, যার খোঁজে আমরা এতক্ষণ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি তাকেই আপনারা ঘরের মধ্যে ধরে রেখে দিয়েছেন। আপনি হয়তো জানেন না মিস্টার হোমস, প্রথম থেকেই আমরা দুজনেই একই পথের পথিক। আপনিও কি তাহলে হেন্ডারসনকে সন্দেহ করেন? বেয়ন্স মৃদু হাসলেন। যেদিন রাতে আপনি হাই গ্যাবলের ঝোপঝাড়ে চোরের মতো পা ফেলে ফেলে ঘুরে বেড়াচ্ছিলেন, আমি তখন আপনার থেকে মাত্র হাত কয়েক তফাতে একটা বড় গাছের ডালে বসেছিলাম। এর আগে সাক্ষ্য প্রমাণ হস্তগত করতে পারে, সেটাই ছিল আমাদের মধ্যে আসল প্রতিযোগিতা। তাহলে গার্সিয়ার ওই চাকরটাকে আপনি কেন গ্রেপ্তার করলেন? আমি জানি হেন্ডারসনকে যে আমরা সন্দেহ করি সেটা তিনি আঁচ করতে পেরেছিলেন, তাই ভদ্রলোকের মন থেকে সন্দেহটা দূর করার উদ্দেশ্যে আমি ওই নির্দোষ ভৃত্যটাকে গ্রেপ্তার করেছিলাম। তার ফলে ভদ্রলোক নিজেকে সন্দেহ মুক্ত মনে করে আবার সহজভাবে চলাফেরা করার ভরসা পেতেন। মিস বার্নেটের কাছে পৌঁছাবার এই একটিমাত্র রাস্তাই আমাদের সামনে খোলা ছিল। হোমস উচ্ছ্বসিতভাবে বেয়ন্সের পিঠে মৃদু চাপুর মারল। ওহো, ব্রাভো ব্রাভো মিস্টার বেয়ন্স, সত্যি আপনি জীবনে অনেক উন্নতি করবেন। আপনার অনুভূতি এবং একাগ্রতা অপরিসীম, আমাকে স্বীকার করতেই হচ্ছে। বেয়ন্সের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সাদা পোশাকধারী এক পুলিশ কর্মচারীকে আমি গত 1 সপ্তাহ যাবৎ স্টেশনের পাহাড়ে রেখেছিলাম। তাকে নির্দেশ দেওয়া ছিল হাই গ্যাবেলের যে কেউ স্টেশনে এলে সে যেন তাকে অনুসরণ করে। কিন্তু মিস বার্নেট যখন দল ছেড়ে পালিয়ে গেলেন তখনও খুব মুশকিলে পড়ল। সে যাই হোক, আপনার লোক যখন তাকে উদ্ধার করে এনেছে তখন আর চিন্তার কোনো কারণ নেই, কেননা তার সাক্ষ্য ছাড়া আমরা আর এক পাও অগ্রসর হতে পারবো না। মিস বার্নেটের দিকে এক পলক আর চোখে দেখে নিয়ে মন্তব্য করল হোমস। লক্ষণ দেখে মনে হচ্ছে 2-5 মিনিটের মধ্যেই ভদ্রমহিলা তার স্নায়বিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু মিস্টার বেয়ন্স, এই হেন্ডারসন লোকটা আসলে কে? ডন মুরিল্লো, যাকে একসময় সেন্ট পেড্রোর নরখাদক হিসেবে আখ্যা দেওয়া হতো। স্যার পেড্রোর বাঘ? আমার মাথার মধ্যে যেন বিদ্যুতের শিহরণ খেলে গেল। এই বহু বিস্তৃত লোকটির সমগ্র ইতিহাসটাই যেন এক পলকে ভেসে উঠল চোখের সামনে। সভ্য সমাজে এমন নৃশংস অত্যাচারী শাসকের কথা আর কখনো শোনা যায়নি। অকুত ভয়ে এবং দুদণ্ড প্রতাপের সঙ্গেই তিনি তার প্রজাবর্গের সর্বস্ব শোষণ করতেন। মধ্য আমেরিকার অধিবাসীরা ডন মুরিল্লোর নাম শুনলেও ভয় আঁতকে উঠত, যদিও তার শাসনকালের মেয়াদ 10-12 বছরের বেশি স্থায়ী হয়নি। অমানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন বিদ্রোহ ঘোষণা করল প্রজারা। তবে তিনি ছিলেন যেমন শয়তান তেমনি ধূর্ত। প্রজাদের মনের ভাবগতিক আগেভাগে বুঝে নিয়ে বিস্ফোরণ ঘটবার ঠিক পূর্ব মুহূর্তে গোপনে পালিয়ে গেলেন প্রাসাদ ছেড়ে। সেই সময় তার কিছু বিশ্বস্ত অনুচরবর্গ সঙ্গে ছিল। তাদের সাহায্যে জাহাজ বোঝাই করে অবৈধভাবে অর্জিত বিপুল ধনরত্নও সঙ্গে নিয়ে গেলেন। তারপর থেকে ডন মুরিল্লোর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে বিদ্রোহীদের কেউ কেউ এখনো হন্যে হয়ে সারা পৃথিবীময় তাকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিকই, আমার অনুসন্ধানে কিন্তু কোনো ভুল নেই। গম্ভীর চালে মাথা নাড়লেন ইন্সপেক্টর। বিশ্ব বিস্তৃত ডন মুরিল্লোই এখন নাম হারিয়ে হেন্ডারসন সেজে বসে আছেন। স্যান পেড্রোর প্রতীক চিহ্ন ছিল সাদা আর সবুজ, চিরকুটে ওই দুটো রঙের কথাই কিন্তু উল্লেখ আছে। বছর খানেক আগে ওরা মুরিল্লোকে আবিষ্কার করলো, ক্লান্ত কণ্ঠে ব্যক্ত করলেন মিস বার্নেট। এই ফাঁকে তিনি যে কখন চোখ মেলে ফিরে তাকিয়েছেন খেয়াল করিনি।
ইতিমধ্যে আরও একবার ওর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো অশুভ শক্তি বোধহয় ওকে বাঁচিয়ে দিয়েছিল সে যাত্রা। এবারেও শয়তানটা রক্ষা পেয়ে গেল শেষ পর্যন্ত। মহৎ প্রাণ গার্সিয়াই তার বদলে প্রাণ হারালো। তবে সব দিন সমান যাবে না। কাল হোক পরশুই হোক, বিধাতার অমোঘ নিয়মে শাস্তি ওকে পেতেই হবে। বলতে বলতে শেষ দিকে মিস বার্নেটের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। আবেগে ও উত্তেজনায় অর্ধশায়িত অবস্থাতেও থরথরিয়ে কেঁপে উঠলেন তিনি। কিন্তু ম্যাডাম, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আপনি ইংরেজ মহিলা হয়েও কিভাবে এই ষড়যন্ত্রের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললেন? কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল হোমস। ভদ্রমহিলার শুকনো ঠোঁটের ফাঁকে একটা বিষাদ বিধুর হাসি ফুটে উঠল। আমি ইংরেজ মহিলা হলেও আমার স্বামী ছিলেন ডন মুরিল্লোর মন্ত্রীবর্গের অন্যতম সদস্য। তার মতো মহৎ লোক পৃথিবীতে খুব কমই দেখা যায়। লন্ডনেই আমাদের দুজনের প্রথম সাক্ষাৎ। বিয়েও হয় এই লন্ডনেই। কিন্তু হঠাৎ ডন মুরিল্লোর জরুরি বার্তা পেয়ে আমায় একা ফেলে রেখে আমার স্বামীকে স্যান পেড্রোয় ফিরে যেতে হয়। সেই আমাদের শেষ দেখা। পরে জানতে পারলাম কোনো কারণে মুরিল্লোর বিরাগ ভাজন হওয়াতে মুরিল্লো তাকে খুন করে। এইভাবে কারণে অকারণে কত লোককেই যে শয়তানটা খুন করেছে তার কোনো ইয়ত্তা নেই। এর অল্পকাল পরেই অত্যাচারী ডন মুরিল্লোর পতন ঘটল। কিন্তু শয়তানটাকে হাতে নাতে ধরা গেল না। কোথায় কিভাবে যে গা ঢাকা দিল তার কোনো হদিশ পেল না কেউ। তবু যে অসংখ্য নির্দোষ ব্যক্তি ওর রোষবহ্নির শিকার হয়েছিল, তাদের প্রিয় পরিজনরা ওকে কিছুতেই ভুলতে পারল না। তারা গোপনে একটা সংগঠন তৈরি করল। প্রতিহিংসা চরিতার্থ করাই এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য। বহু অনুসন্ধানের পর আমরা আবার এই শয়তানটার হদিশ পাই।
আমার উপর দায়িত্ব দেওয়া হলো আমি যেন যে কোনো উপায়ে ওর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে পড়ি। আমিও সুযোগ বুঝে মিস বার্নেট নাম নিয়ে ওর 2 মেয়ের গভর্নেস নিযুক্ত হলাম। সেই সময় প্যারিতে একবার ওকে হত্যার ষড়যন্ত্র করা হয়, কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তারপরই শয়তানটা বিদ্রোহীদের চোখে ধুলো দেবার জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াবার পর অবশেষে ইংল্যান্ডে ফিরে আসে। কিন্তু এখানে এসেও ও ষড়যন্ত্রকারীদের হাত থেকে রেহাই পায়নি। গার্সিয়া স্যান পেড্রোর সম্ভ্রান্ত বংশের ছেলে। সমগ্র পরিবারটা ডন মুরিল্লোর রোষ বহ্নিতে ধ্বংস হয়ে গিয়েছিল। গার্সিয়া জানতো একদিন না একদিন শয়তানটা হাই গ্যাবেলে ফিরে আসবে। সেই জন্যে ওর 2 বিশ্বস্ত অনুচর নিয়ে আগে থেকেই এখানে অপেক্ষা করছিল। আমিও গোপনে চিঠিপত্রের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতাম। কিন্তু এই রক্তলোলুপ শয়তানটা ছিল অতিমাত্রায় ধূর্ত ও সাবধানী। তাকে নাগালের মধ্যে পাওয়া খুব একটা সহজসাধ্য নয়। দিনের বেলা ভুলেও কখনো বাড়ির বাইরে পা দিত না। কালে ভদ্রে যখন বেরুতো তখন ওর বিশ্বস্ত অনুচর লুকাস, যার আসল নাম লোপেজ, সর্বদা সঙ্গে থাকতো। সেই জন্যে দিনের বেলা ষড়যন্ত্রকারীদের পক্ষে কাজ হাসিল করার কোনো উপায় ছিল না। রাত্রে অবশ্য মুরিল্লো ওর ঘরে একাই থাকতো। কিন্তু কোন দিন কোন ঘরে যে রাত্রিবাস করবে সে সম্পর্কে কেউ কিচ্ছু জানতে পারত না। অবশেষে একদিন সন্ধেবেলা শয়তানটা কোন ঘরে রাত কাটাবে আগে ভাগে খবর নিয়ে আমি আমার বন্ধুদের কাছে গোপনে এক বার্তা পাঠালাম। দিনটা অবশ্য আগে থেকেই নির্দিষ্ট করা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চিরকুটটা সোজাসুজি লোপেজের হাতে গিয়ে পড়ল। আমিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছি
জানতে পেরে ওরা সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করতে মনস্থ করলো। পরে ভেবে দেখলো আমার মৃতদেহ নিয়ে হয়তো কোনো গুরুতর সমস্যা দেখা দিতে পারে, সেই কারণে তখনকার মতো আমাকে বন্দি করে রেখে গার্সিয়ার দিকেই ওরা বেশি করে মনোযোগ দিল। কেননা গার্সিয়াকে খতম করাই ওদের পক্ষে জরুরি প্রয়োজন। আমার লেখা চিরকুটটাই ওরা টোপ হিসেবে ব্যবহার করলো। প্রথমে ঠিক করেছিল গার্সিয়া হাই গ্যাবেলে ঢোকার পরই ওরা তাকে খুন করবে, কিন্তু তাতে পুলিশের জেরার মুখে পড়তে হবে বলে মাঝ রাস্তাতেই শেষ করলো কাজটা। এদিকে গত 5 দিন ধরে কি অকথ্য নির্যাতনই যে আমাকে সহ্য করতে হয়েছে, ভাষায় তা ব্যক্ত করা যায় না। এক টুকরো পোড়া রুটি আর আধ ভাঁড় জলই ছিল আমার প্রাত্যহিক বরাদ্দ। হঠাৎ আজ সকালে আমার সামনে এক ডিশ ভালো মন্দ খাদ্যবস্তু হাজির করা হলো। প্রচণ্ড খিদের তাড়নায় আমিও গগ্রাসে গিলে ফেললাম সব কিছু। তারপরে বুঝতে পারলাম খাবারের মধ্যে মাদক দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছে। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করলো, সমস্ত বোধ শক্তিও যেন লুপ্ত হয়ে এলো ধীরে ধীরে। সেই অবস্থাতেই আমাকে ওরা টেনে হিচড়ে গাড়িতে উঠিয়ে স্টেশনে নিয়ে এলো, কিন্তু জোর করে আমাকে যখন ট্রেনের কামরায় তুলতে গেল তখনই যেন আমি কিছুটা সম্বিত ফিরে পেলাম। ওদের হাত থেকে মুক্তি পাবার জন্যে ধস্তাধস্তি শুরু করে দিলাম। সেই সময় একজন স্থানীয় লোকও এগিয়ে এসে আমাকে সাহায্য করলো। আমি যে ওই শয়তানগুলোর হাত থেকে মুক্তি পেয়েছি এই আমার অশেষ সৌভাগ্য। বেশ কিছুক্ষণ আমাদের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। অবশেষে হোমসই নীরবতা ভঙ্গ করল। সত্যিই ম্যাডাম, আপনার অভিজ্ঞতা খুবই বিচিত্র। এত দিন ধরে ডন মুরিল্লোর পরিবারভুক্ত হয়েও তারই বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়া কম দুঃসাহসের কাজ নয়। সান পেড্রোর নরখাদক সেবারের মতো লন্ডন পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পারলেও প্রকৃতই যে তার দিন ঘনিয়ে এসেছিল মাস ছয়েকের মধ্যেই তার অভ্রান্ত প্রমাণ পাওয়া গেল। একদিন সকালে কাগজ খুলে দেখলাম মাদ্রিদের এক সম্ভ্রান্ত হোটেলে মন্টালভোর মার্কুয়েস এবং তার সেক্রেটারি সেনর রুল্লি অজ্ঞাত আততায়ীদের হাতে নিহত হয়েছেন। দুষ্কৃতকারীদের হাতে নাতে ধরা না গেলেও এটা
নিরীশ্বরবাদীদের কাজ বলে অনুমান করা হচ্ছে। সেদিন বিকেলে ইন্সপেক্টর বেয়ন্স বেকার স্ট্রিটে হোমসের সঙ্গে দেখা করতে এলেন। তার কাছে মার্কওয়েস ও তার সেক্রেটারির চেহারার যা বর্ণনা শুনলাম, তার সাহায্যে ডন মুরিল্লো ও তার অনুচরটিকে চিনে নিতে কোনো অসুবিধে হয় না। বেয়ন্স বিদায় নেওয়ার পর পাইপে তামাক ভরতে ভরতে মন্তব্য করল হোমস, ওয়াটসন, এই মামলাটার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। সেই জন্যেই এর মধ্যে তুমি কোনো নিটোল গল্প খুঁজে পাবে না। দুটো মহাদেশ জুড়ে এর ব্যাপ্তি এবং দুদল রহস্যময় বিদেশি এর সঙ্গে জড়িত। তার ওপর মর্যাদা সম্পন্ন মিস্টার একেলসের অন্তর্ভুক্তি যুবক গার্সিয়ারই বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। এখন নিশ্চয়ই সমস্ত ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে। একটা ব্যাপার এখনো কেমন গোলমেলে থেকে গেছে। উইস্টেরিয়া লজের রান্নাঘরে ওই ভুতুরে মূর্তি বা ওই সমস্ত রাক্ষসে কাণ্ড কারখানার অর্থই বাকি। হোমস মৃদু হেসে তার নোটবই বের করে আমার দিকে মেলে ধরল। এরই মধ্যে আমি একদিন ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তুমি জানো। সেখান থেকেই একারম্যানের লেখা নিগ্রোদের ডাকিনী বিদ্যা সংক্রান্ত বইয়ের একটা অংশ উদ্ধার করে এনেছি, পড়ে দেখো। আমি ওর কথা মতো নির্দিষ্ট পাতায় চোখ বোলালাম। ডাকিনী বিদ্যার অনুগামীরা অশুভ শক্তির দেবীকে সন্তুষ্ট করবার মানসে তাদের উদ্দেশ্যে নরবলি পর্যন্ত দিয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে সাদা মোরগ এবং কালো ছাগলছানায় উৎসর্গ করা হয়। মোরগটাকে জীবন্ত অবস্থাতেই ছিঁড়ে টুকরো টুকরো করা রীতি সুপ্রচলিত। ছাগলের মাথাটা ধারালো ছুরির সাহায্যে দেহ থেকে বিচ্ছিন্ন করার পর ধড়টা জ্বলন্ত চুল্লিতে ঝলসানো হয়। তাহলে বুঝতে পারছো গার্সিয়ার এই নিগ্রো বৃত্তটি ধর্মীয় ব্যাপারে অতিমাত্রায় নিয়মনিষ্ঠ। সত্যি ওয়াটসন, এদের ধর্মীয় আচার আচরণ অত্যন্ত অদ্ভুত, এমনকি বিভৎস বললেও বোধহয় কোনো ভুল হবে না। আর এই কিম্ভূত কিমাকার অদ্ভুত দর্শন বস্তুটাই হচ্ছে ওদের দেবীর প্রতীক, বুঝলে? আজকের শার্লক হোমসের এই রহস্য উন্মোচনের কাহিনীতে বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন ওয়াটসনের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, ইন্সপেক্টর বেয়ার্নস অভিষেক ব্যানার্জি, ইন্সপেক্টর গ্রেগসন সুমিত ঘোষ, পুলিশ কনস্টেবল ওয়াল্টার রাজা সর্দার, মিস বার্নেট মৌসুমী ঘটক, মিস্টার ওয়ার্নার এবং গোয়েন্দা শার্লক হোমসের চরিত্রে আমি জয়দীপ গঙ্গোপাধ্যায়। অডিও গল্পের পোস্টার এবং সাউন্ড এডিটিং জয়পুর ক্রিয়েশন। নাট্যরূপ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় জয়দীপ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের গঠনমূলক মন্তব্য আমাদেরকে আগামী দিনে আরও সমৃদ্ধ করবে। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।